হয়তো তুমি কোনোদিন এই ভিডিওটা যদি তোমার চোখে যায়, প্রেমের জীবন আর সংসার জীবন কোনোদিন এক না। বিশ্বাস করো, তারা তোমাকে শুধু ইউজ করেছে। ভবিষ্যতে কি হবে সেটা জানি না। তুমি আমার সাথে এই বেইমানিটা করা কখনো ঠিক করো নাই। 4 থেকে 5 দিন জি ওই বাসায় আপনার ওয়াইফ ওই জি ছেলের সাথে? জি 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 আমানুল্লাহ তোমার ভাতিজা আমাকে জোর করে বিবাহ করেছে ঢাকায় 22 হ্যাঁ? সেপ্টেম্বর। ও মাই গড! আপনার বিবাহরত অবস্থায় আপনার ওয়াইফ আপনার ভাতিজাকে বিয়ে করে ফেললো? ও মাই গড! ওয়েট ওয়েট, এটা আপনার ওয়াইফ হোটেলে ওই ছেলের সাথে? জি 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 শেষ পর্যায়ে কাহিনীগুলো যদি আপনারা শোনেন, তাহলে বুঝতে পারবেন যে প্রতারণার কোন লেভেল পর্যন্ত, স্যাক্রিফাইসের কোন লেভেল পর্যন্ত গেলে একটা মানুষ নিজেকে জীবন্ত লাশ হিসেবে মানে বেঁচে থাকতে হয়। এরকম ঘটনা আশেপাশে অনেক আপনি দেখবেন যে ভালোবেসে একজন আরেকজনের হাত ধরে চলে যায়, কিন্তু তাই বলে ভাতিজার হাত ধরে কোনো চাচি চলে যায় এটা মানতে পারবেন আপনি? এরকম অদ্ভুত ঘটনা এখন ঘটছে। আমাদের নৈতিকতা, আমাদের সামাজিকতা, আমাদের ধর্মীয় মূল্যবোধ এত বেশি ক্ষয়িষ্ণু, এত বেশি ধ্বংসের দ্বার প্রান্তে, বিশ্বাস হয় না। আজকে এরকম একটা সত্যি ঘটনা আপনি শুনতে চলেছেন, এবং যার ভিকটিম, যেই ভাই তার ওয়াইফকে হারিয়েছেন এরকম একটা লজ্জাজনক পরিস্থিতিতে, তিনি আজকে আপনাদের জন্য কথা বলবেন। পুরো ব্যাপারটা খুলে বলবেন যেন বুঝতে সুবিধে হয় যে একটা মানুষ কেমন করে ভুল করে, ভুলের শিকার হয়। আর শুরুতে বলি, যদি আপনি আপনার গল্পটা বলতে চান, স্ক্রলে দেখানো নম্বরে ইমেইলে আপনি মেইল করেন কিংবা হোয়াটসঅ্যাপ করে আপনি জানান যে আপনি আমাদের শোতে আসতে চান। আমরা আপনার কথাটা প্রচার করবো এবং আমরা চাইবো প্রতিবাদ হোক প্রত্যেকটা অন্যায়ের। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কি আসসালাম। নাম আপনার? মাহবুব বিন জামিয়ার। জামিয়ার? জি, মাহবুব বিন জামিয়ার। ডাক নাম কি? মাহবুব। মাহবুব ভাই। জি মাহবুব ভাই, আপনি আপনার ওয়াইফকে হারাইলেন একটা ভাতিজার কারণে। ভাতিজার হাত ধরে সে চলে গেল। ব্যাপারটা শুনতেই না কেমন গা শিরশির করে। জি জি নেওয়া যায় না। ধরেন ছোট ভাই বড় ভাই বেয়াইর সাথে ভাইগে গেল তাও মানা যায়, জি বউ ভাইগে গেল ভাতিজার সাথে। আপনি আমাকে বিয়ের ঘটনা থেকে শুরু করেন যে আপনাদের বিয়েটা কেমন করে হলো। ক্লাস 8-এ আমার মা মারা যাওয়ার পর আমি বিভিন্ন লড়াই সংগ্রাম করে বিভিন্ন জেলা এবং উপজেলায়, যেটাকে আমাদের ডিমলা বা নীলফামারীর ভাষায় কৃষিকাজ অথবা সাইট ব্লক সাইটের কাজ যেটাকে বলে, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, হুম। পার্বত্য চট্টগ্রাম, তারপরে রাজশাহী, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ময়মনসিংহ, এগুলো জায়গাতে আমি আমার মা মারা যাওয়ার পরে আমি মানে এই সব কর্মক্ষেত্রে জায়গায় পড়ালেখা গেছেন করি। এই ব্যাগার খাটতে, যোগান দিতে, যোগান, কৃষিকাজ করতে? জি, যোগান দিতে ও গিয়েছিলাম। মাই জি, গড! আমাদের সংসার মোটামুটি স্বাবলম্বী ছিল, মা মারা যাওয়ার পরেও ছিল, কিন্তু তাহলে আপনাকে ওইভাবে যাইতে হলো কেন? মানে একটু অগোছালোর মধ্যে আমরা ছিলাম মা মারা যাওয়ার পর। আব্বার একটু বা বাবাকে আরেকটা বিয়ে করছে? মানে বিয়ে পরবর্তী করে, দেরিতেই করে। আচ্ছা, তা কিন্তু তখন করেনি যখন আপনি পরিশ্রম হ্যাঁ, করতেছেন? না তখন ওই সময় করেনি। জি। তো বিভিন্ন জায়গায় যেয়ে আমি উপার্জন করে সেই টাকা দিয়েই পড়ালেখা করতাম, এবং আমি মাদ্রাসার ফার্স্ট স্টুডেন্ট ছিলাম। মানে আপনি পড়ালেখা করেছেন দাখিলে? জি, জি। মাদ্রাসা মাদ্রাসায় লাইনে? দাখিল পর্যন্ত বা যেটাকে মেট্রিক বলে, মেট্রিক, জি। ওই পর্যন্ত আমি পড়েছি আলিয়া মাদ্রাসা থেকে। হুম। তো ওখানে আমার মা যখন মারা যায়, তখন তো মানুষের মা মারা গেলে একটা গ্যাপ তৈরি হয়, ভালো লাগা ভালোবাসা একটা ইয়ে তৈরি হয়, পাশাপাশি লড়াই সংগ্রাম। হুম। এখান থেকে এভাবে করতে করতে আমি মেট্রিক পরীক্ষার সময় আমি এই ঢাকা শহরে আমাদের গ্রামের যারা কসাই বলে বা গ্রামের যারা এখানে খাসি ছাগল নিয়ে আসে, ওদের সাথে এসেছিলাম আমি ডিওএইচএস অথবা কালশি মিরপুর ইসিবি চত্বরের এইদিকে। জীবনে কত কিছু করছেন আপনি! জি, মাংস বানানোর কাজ করে আমি ফর্ম ফিল আপের টাকাটা ম্যানেজ করেছিলাম। আমি মাদ্রাসায় ফার্স্ট স্টুডেন্ট হিসেবে আমাকে কিছু তারা মানে ছাড়ও দিয়েছিল। পরে আমি ওই টাকা দিয়ে ফর্ম ফিল আপ করার পরে পরীক্ষা দিয়ে দেওয়ার পরে আমার স্বপ্ন ছিল যে আমি ঢাকা উত্তরা মডেল কলেজে পড়বো, কারণ আমার পাশের গ্রামের হুম। দিলওয়াত স্যার নামে আমার সম্পর্কে দাদা হয়, দূর সম্পর্কে, পাশের মানে পাশাপাশি। হুম। এমনকি যেই ছেলের সম্পর্কে আজকে বলবো যে আমার জীবনের এত বড় দুর্ঘটনা ঘটে দিয়েছে, তার বাড়ির পাশেই ওনার বাড়ি। হুম। তো উনি যেহেতু ঢাকা বিএফ শাইন কলেজের প্রফেসর ছিল কুর্মিটোলা, তা আমার স্বপ্ন ছিল যে উনি যেহেতু প্রাইভেট কলেজের একজন মালিক, আমার খালাতো বোনের স্বামী বর্তমান সচিব, তো উনি কলেজ থেকে পড়ে ঢাকা ভার্সিটির চান্স নিয়েছে, আমারও এরকমটা স্বপ্ন ছিল। পরে মাশাআল্লাহ। আমি কি করি, মেট্রিক পরীক্ষা শেষে আমি চলে যাই আপনার ভোলা পটুয়াখালীর একটা জায়গায়, অর্থাৎ ওখানে কলা বাগান একটা হুম। বিদ্যুৎ কেন্দ্র হয়, ওইখানে আমি কাজ করার পরে 12 থেকে 13 হাজার টাকা জমাই ব্লক সাইটের। ওই টাকা দিয়ে হুম। আমি উত্তরা মডেল কলেজে ভর্তি হই। হওয়ার পরে আমি ওখানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার অতিবাহিত করি। করার পরে
মানে এই যে ভালো মানে একটা গ্যাপ, মা নেই বা বাড়ির থেকে ওভাবে আমি পূর্ণাঙ্গ সাপোর্ট পাচ্ছি না, বাবা যে দিচ্ছে না বা বদনাম করছে সেটাও না, দিচ্ছে হুম কিন্তু একটা সাপোর্ট পাচ্ছি না খোঁজ খবরের, তো একটা ভালোবাসা ভালো লাগা একটা গ্যাপ তৈরি হয়, একাকিত্ব তৈরি হয়। হুম এবং আমি বর্তমান যার ম্যানেজার উনি ঢাকা ক্যান্টনমেন্ট কুর্মিটোলার ভেতরে থাকে, হুম কিন্তু পোস্ট অফিসে, কিন্তু উনি নিজের বাসায় ওনারা কম আসে, তখন বাসাটা পুরোটাই ফাঁকায়, প্রায় 10 থেকে 12 বিঘার উপরে ওনার স্কুল, বাসা প্লাস বাউন্ডারি, অন্যান্য জায়গা জমিনে ওনার অনেক আছে, তো উনি হুম ওইভাবে আসে না, হঠাৎ করে আসে যে সময়টা আমি ছিলাম। হুম ওই সময় ওনার ম্যানেজাররা ছিল, কিন্তু কোনো একটা কারণে একজন ম্যানেজার চলে যায়, তো ওই সময় আমি একাকিত্ব হয়ে যাই আর কি, এই বাসার ভেতরে মানে আরও মানে আমাকে একাকিত্ব গ্রাস করে ফেলে। এবং উনি ওনার 5 তলা বিল্ডিং, তো ওখানে যে উঠতাম আর কান্না করতাম যে কবে আহারে কেউ নাই আমার মানে জীবনে। নিজেকে অসহায়ত্ব ফিল করি না, কিন্তু একটা কথা যে শেয়ার করব, ভালো লাগা বা আমার একটা লাইফ পার্টনার হবে, আর আমি যেহেতু একটু মানে 5 ওয়াক্ত সালাত পড়ি, এভাবে চলার চেষ্টা করি, হুম তো সেই সময় কারণ আমি উত্তরা যখন মেসে ছিলাম প্রথমত, তখন আমি আপনার আলামিন মসজিদে আসছিলাম খুতবা শোনার জন্য, যেখানে অ্যাট্রাকটিভ। জি হ্যাঁ, তো ওই রকম আমি একটু মানে ধর্মের দিক দিয়ে একটু যাই গোড়া বলেন আর মানার দিক দিয়ে যেটাই বলেন ওই রকমই ছিলাম। আমি ভাবলাম বিবাহ করব, আমার ওয়াইফ থাকবে, মনের কথা শেয়ার করব। হ্যাঁ, লাইফটাকে বৈবাহিক জীবনটাকে এনজয় করব, পাশাপাশি পড়ালেখা করব, সমস্যা নেই তো। আমি যেহেতু একটা জায়গায় আছি, হুম ওনারা কোম্পানি খুলবে, নতুন কোম্পানি, যেহেতু ওনাদের নিজস্ব জমি আছে ওগুলোর উপরে প্লট আকারে পড়বে, আর্মি আর বিমান বাহিনীর পার্টস ওটা ওখানে থাকে, ওটা ক্যান্টনমেন্ট এরিয়া। তো একটা কর্মের একটা সুবিধা হবে, পাশাপাশি টিউশনও শুরু করতেছি আমি। শেষমেশ ওখানে মেয়ের, আমার যে মানে সার্বিক যে স্ত্রী ছিল, মেয়ের বন্ধু রংপুর সরকারি কলেজে আমার স্ত্রী পড়ে, ওই ছেলেরাও পড়ে আমার পাশের বিল্ডিংয়ের, উনি ম্যানেজার। হুম তো ওনাকে বলি, ভাই আমি তো বিবাহ করবো বা এরকম কোনো মেয়ে আছে নাকি, আর আমি বাড়িতে এইভাবে বলছি না কেন, বাড়িতে বললে হয়তো এত বলবে যে এত তাড়াতাড়ি বিয়ে, মা নেই, আবার বিয়েটা আবার কেমন বা কীরকম মনে ওরা তো করে। রিয়েল সিনারিওটা বুঝবে না, জি আপনার জি একাকিত্বের জি ব্যাপারটা। জি। হ্যাঁ কারণ এর মনে দিন গেছে যে আমি ভাত রান্না করতাম সকালবেলা, উত্তরা মডেল কলেজে 8টায় ক্লাস শুরু হইতো, মরিচ দিয়ে খেয়ে আমি চলে যাইতাম, আসার পর দেখতাম তো আর কোনো উপায় নেই, তো পানি ঢেলে দিয়ে ভাতটায় আমি পেঁয়াজ আর মরিচ দিয়ে মানে মানে খাইতাম আর কি, এরকমটা। টাকা যে ওই সময় ছিল না বা এরকম, কিছু একটা কিনে খাওয়ার ব্যবস্থা ছিল, কিন্তু একটা সময় আবার দেখা যাচ্ছে যে আজকে খেলে হয়তো কালকে এরকমটা হবে, এরকমটা মানে হয়ে উঠতো না আর কি। মানে এভাবে আমি চলতাম আর কি। রমজান মাস আসতো, দেখা গেছে যে আমি পানি দিয়ে ইফতার করতাম, পানি দিয়ে পানি দিয়ে ইফতার করার পরে সিহরিতে যখন আসতো, তখন দেখা গেছে ভালো ওইরকম পাইতাম না, স্যারের আশেপাশে পুকুর ছিল, ওখানে কচু শাক পাওয়া যাইতো, ওইটা রান্না করে খেতাম, খুবই টেস্টি ছিল। এইভাবে আমি চলতাম, তাই এই কষ্টটা আমি আর বেশি দিন ওভাবে রাখতে চাইনি যে আমি কবে প্রতিষ্ঠিত হব, কবে একটা লাইফ পার্টনার পাবো, কবে তাকে শেয়ারিং করব। আমার কথা, আমি পড়ালেখার পাশাপাশি আছে না অনেক বড় বড় কবি সাহিত্যিক, মানে হুম বিজ্ঞানীটাই তো মানে পড়ার স্টুডেন্ট থাকা অবস্থা বা তারা পড়ালেখা চালা অবস্থায় বিবাহ করেছে, আমারও একটা এরকম ধারণা ছিল। পরে ওই ভালো যাকে ওনার বন্ধুকে বলি, আমার স্ত্রীর, বলে বলে যে একটা মেয়ে আছে বিবাহ দিবে, দেখতে পারে না। পরে মেয়েকে মনে হয় আমার নাম্বার দেয়, মেয়ে আমাকে নক করে, নক করার পর মেয়ের কিছু একটা গোপন কাহিনী আছে, এটা আমি বলবো না, কারণ আল্লাহ তাআলা বলছেন মানুষের গোপন পাপ ঢেকে আহ, রাখলে আল্লাহ তাআলা মানুষের গোপন পাপ কিয়ামতের মাঠে ঢেকে রাখবে। আমি সামনে যা বলবো তা হয়তো আপনারা জানেন না, সামনের কাহিনীগুলো একমাত্র তার কারণেই বলা, আমার কারণে বলা না। আর দ্বিতীয় কারণ হচ্ছে যে আমার এলাকার মানুষ আমাকে যাতে ভুলটা না বোঝে, কারণ সে আমার এলাকায় গিয়ে আমার নামে যতগুলো বদনাম দিচ্ছে, আর ওই ছেলে এবং মেয়ে যা আমার সাথে করছে এই 2 বছরে, হয়তো তা কেউ জানে না, আমার আত্মীয় স্বজনকে আমি বলি নাই কোনো দিন, যদি কেউ ফোন দিত বলতাম যে খুবই ভালো মেয়ে। যাই হোক, যখন মেয়ে আমাকে নক দিল, আমি মেয়েকে নক দিলাম, মেয়ে ছবি পাঠাইলো, আমি পাঠাইলাম, সে পছন্দ হইলো। তার সাথে আমার কোনোদিন সরাসরি দেখা হয়নি, কারণ আমি ঢাকায়, সেই সময় ও রংপুরে। করোনা ভাইরাস আসে, করোনা ভাইরাসের পরে দেখা গেল যে আবার একাকিত্ব শুরু হয়ে যায়, এরকমটা যেহেতু ছিল। পরে যখন আমি ওই ভাইকে বলি, মেন নাম্বার দিয়ে নক দিল, একে অপরে পরিচিত হইলাম। আমি রংপুরে গেলাম 2021 সালের ফেব্রুয়ারির 1 তারিখে, 3 তারিখে গিয়েছিলাম। যাওয়ার পরে মেয়ে আমার সাথে কারমাইকেলে দেখা করে, দেখা করার পরে আহ, মেয়েকে আমি দেখি, তারপরে মেয়েও আমাকে দেখে, মেয়ের বাসায় আমাকে নিয়ে যায়। মেয়ের মা কথা যে আমার চেয়ে আরও হ্যান্ডসাম ছেলে ছিল, ওখানে তারা বিবাহ দিবে, আমার আমার কাছে দিবে না। আর মেয়ের কথা যে আমি ওর মেয়ের পছন্দে মেয়ে বিবাহ করবে, মেয়ের পছন্দে যেহেতু বিবাহ করবে, আমি তো আর জানি না মেয়ের মা অমত বা এরকম। এখন মেয়ে আমাকে নিয়ে গেলো, মেয়ের মা আমাকে পছন্দ করেনি। যাই হোক, মানুষ তো আর সবাইকে সবটা ভালো লাগে না।
এবং মেয়ের কথা সে এখানেই বিবাহ করবে। আর মেয়ে যেহেতু আমাকে চাচ্ছে, আমিও দুর্বল হয়ে গেছি, আমিও এখানেই বিবাহ করব। পরে আমি গার্ডিয়ানকে খবর দিলাম, আমি বলছি যে আপনারা যাইতে পারেন আমার এলাকায়, আমার সম্পর্কে খোঁজ নিতে পারেন, দেখতে পারেন, আমি রংপুরেই আসি, কারণ আমি 2 বছর থেকে বাড়িতে যাই না। যখন ইন্টার ফার্স্ট ইয়ারে ছিলাম প্রত্যেক মাসেই বাড়িতে যেতাম, ইন্টার সেকেন্ড ইয়ারে ওঠার পরে আর বাড়িতে যাই না, করোনা ভাইরাস আসে, সব মিলে আর কি 2 থেকে আড়াই বছর পর বাড়িতে যাই না। তো আপনারা যেতে পারেন, খোঁজ নিয়ে আসতে পারেন। তো মেয়ের বড় ভাই ছিল খুব ভালো মানুষ, মিলন ভাই, উনি এখনও খুবই ভালো মানুষ। তো উনি যায় নাই যে কোনো একটা কারণে, তখন আমি আমার গার্ডিয়ানকে নিয়ে আসতে বললো ওনারা, আমি আমার গার্ডিয়ানকে নিয়ে আসলাম, আসার এবং পরে পারিবারিকভাবে বিয়েটা হলো আপনাদের? পারিবারিকভাবে মেয়ের বাসায় বিবাহটা হলো। জি। এভাবে আমাদের বিবাহটা হয়। হুম। বিয়ের পরে নিয়ে আসলেন আপনি মেয়েকে? এখন বিয়ের পরে মেয়েকে আমি ওর মেয়ের বোনের সাথে, শীতকাল তো ওরা এক বেডে শুয়েছিল যে সন্ধ্যার দিকে বা এরকম, তা মেয়ের বোনের পা লাগছে না কি লাগছে আমার স্ত্রীর পায়ে, তিন ওরা 2 বোন ঝগড়া করছে, আর ঝগড়া করে এমন একটা অবস্থা যে মনে হয় যে একটা বিশ্রী অবস্থা তৈরি করে দিচ্ছে দুজনেই। তখন আমার স্ত্রী কান্নাকাটি মানে যখন শুরু করলো, পরে আমি তাকে নিয়ে বললাম যে আমি আর এখানে মানে রাখবো না, আমি তো ঢাকায় নিয়ে আসবো, 2 থেকে 3 দিন বিয়ের, এটা ঢাকায় নিয়ে আসবো। নিয়ে আসার পরে আমি ওখানে পড়ালেখা করাবো, সমস্যা নেই, এখানে রংপুরে যেহেতু কারণ রংপুরে সরকারিতে পড়ে, এখান থেকে আসা যাওয়া করবে, ও এখান থেকে পড়ালেখা করবে, সমস্যা নেই, ঢাকার থেকে ওখানে যাবে আসবে পড়ালেখা করবে। প্রাইভেটের প্রয়োজন হলে আমি প্রাইভেট দেবো, সমস্যা নেই, অনলাইনে ক্লাস হলেও ক্লাস করার সুযোগ দেবো, সমস্যা নেই। পরে মেয়েকে নিয়ে আমি আমার গ্রামে যাই, ও বলে আমার আব্বাকে দেখবে, আমি আমার বাড়িতে নিয়ে গেলাম, 60 কিলো দূর হয়, নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে ওখানে 1 দিন বা 2 দিন আমরা থাকলাম, সম্ভবত 2 দিন থাকার পরে ঢাকার দিকে রওনা দিলাম। ঢাকায় আসার পরে আপনার ফ্যামিলির রিয়াকশন কি ছিল? সবাই মেনে নিছে? যেহেতু আমার বাবা, চাচা, আবার যারা রংপুর কারমাইকেল, রোকেয়া ভার্সিটি এবং সরকারি কলেজে পড়ছিল, আমার আত্মীয় স্বজন কয়েকটা ভাই, ওরা ওই বিয়েতে ছিল, আমার চাচা ছিল, আমার আব্বা ছিল, কাজেই আর বিয়েতে তো তারা নিয়ে অমত গেলে আর করে নাই। অমত দরকার হয় না। জি। হ্যাঁ, তারা দেখেছিল মেয়েটা শিক্ষিত, হুম। জাস্ট মেয়েটা শিক্ষিতই দেখেছিল, কিন্তু বিয়ের দিনেও আমাকে কিন্তু তারা যেভাবে হোক মানে আগ পর্যন্ত না করেছিল যে কোনো একটা কারণে, যারা পরবর্তীতে আসবে। ওকে। কিন্তু মেয়ে পছন্দ হয়েছে, প্লাস যে যে কারণটা অপছন্দ সেটা পরে আসতেছে পরের কাহিনীতে। হুম। ওখান থেকে আমি ঢাকায় নিয়ে আসলাম, আসার পরে মেয়ের মা প্রত্যেকটা দিন মেয়েকে ফোন দিত, দেওয়ার পর বলতো তুমি তো রিক্সা চলার কাছে গিয়েছো, তুমি তো একটা মূর্খের কাছে গেছো, তোমার ইজ্জত নাই, তোমাকে আমরা বড় লোকের বাড়িতে বিয়ে দিতে চাইলাম, তুমি সেখানে বিয়ে করলে না, তোমার ওইখানে কি, হ্যাঁ, তোমার তো মানে বলতো যে তোমার তো বেশ্যালয়ে বানাবে, তোমাকে তো পতিতালয়ে নিয়ে যাবে, তোমাকে নিয়ে গার্মেন্টস খাটাবে, প্রত্যেকটা দিন 3 মাস ফোন দিত। আর মেয়ের কোনো ভালো মন্দ নেই, মেয়ের বোন, বড় বোনের পর প্রথম মেয়ের 2 নম্বর 3 নম্বর বোন, ঠিক আছে, আর আমার স্ত্রী তার ছোট, প্রত্যেকটা 4 বোন, তারা প্রত্যেকটা দিন ফোন দিতে ভেবে বলতো আমার বোন বেশ্যা, আমার মানে নানানটা অকথ্য ভাষায় বকা আপনার ওয়াইফকে বলতেছে? আমার ওয়াইফকে বলতেছে। এখন আমি স্বামী হিসেবে হয়তো আমি কান লাগিয়ে দিয়ে শুনবোই, দেখি আমার শাশুড়ি কী বলে, যেহেতু সম্পর্কটা টানাপোড়েন চলছে। হঠাৎ করে আমার মা মা বোন নিয়ে আরও মানে এভাবে মানে বলতে বলতে আমার মা তুলে বকা দিচ্ছে, আমার মা মৃত, সিজার অবস্থায় মারা যায়। তো আমার মায়ের মৃত্যু প্লাস মানুষ এখনও, আমি আমার এলাকায় গেলে হিন্দু মানুষ বলে যে ওই এলাকার একটা মহিলাই ছিল যে ব্যবহার আচার চলাফেরায় সুন্দর, আমার মায়ের কথা এখনও বলে হিন্দু মানুষ। প্লাস এখনও আমার আব্বা বলে যে তোমার মায়ের জন্য তো হিন্দু মানুষও চোখের পানি ফেলে, হিন্দু মহিলারাও, তাই তোমরা জীবনে কি করলা। তো সেই মা তুলে যদি আমার কোনো মহিলা বকা দেয়, যে সে আমার শাশুড়ি সম্মানের পাত্র, ঠিক আছে, কিন্তু সে বলতেছে আমার মা নাকি বেশ্যালয়ের মহিন, এভাবে কথা যে বেশ্যাগিরি করতে করতে মারা গেছে, ওর বোন বলতেছে। পরে আমি আর এই ইয়েটা সহ্য করতে না পেরে এই মোবাইলটা ওর কান থেকে নিয়ে আমার মুখে যা আসে, আমি অস্বীকার করার কোনো কারণে আমার মুখে যা আসে আমি তাই বলছি। আমার মা তুলে বকা দিচ্ছে এভাবে প্রত্যেকটা দিন। একটা মেয়ের বিবাহ হলে সে জিজ্ঞেস করবে কেমন আছে কেমন নাই। যাক, কাহিনী লম্বা হয়ে গেলে পরবর্তী কাহিনীগুলো বলা হবে না, যেগুলো বিভৎস কাহিনী। তো এইখানে আমার তার সাথে কথা, মানে তার মায়ের সাথে একটা ঝগড়া হওয়ার কারণে মনোমালিন্য তৈরি হয় আবার বেশি করে। পরে মেয়েকে আমি রংপুরে পরীক্ষা থেকে নিয়ে যাই, ওখানে কিছু সিন ক্রিয়েট হয়, আমার সার্টিফিকেট আটকায় রাখে, তখন এনআইডি কার্ড তৈরি করে নেই, সার্টিফিকেট চাই, ভার্সিটির পরীক্ষা দিচ্ছি, ওখানে দরকার হয়। পরে যখন দিচ্ছে না, ওখানে কিছু মানে কাহিনী হয় বা ঝগড়া আমাদের মধ্যে হয়। তো আমি একটা কথা বলেছিলাম যে দেখেন, আমার মতো ছেলের সাথে যদি আপনার এরকম সমস্যা হচ্ছে, আপনার তো একটা ছেলে আছে, এই ছেলেটাকে যখন আপনি বিবাহ দিবেন, আল্লাহ জানি না কেন আমার এই কথাটা এইভাবে আল্লাহ, মানে আমরা তো গুনাহগার ব্যক্তি, কিন্তু কিভাবে যে আল্লাহ এভাবে ফলাবে বা জানি না, হয়তো আল্লাহর খেলা হইতে পারে এটা। তার ছেলে, আমি বলছি যে আপনার আমার মতো ছেলের সাথে আপনি এরকম বিহেভ করতেছেন, আপনার ছেলে একটা আছে না, বিবাহ দিবেন, সে যদি 1 মাস বউ নিয়ে আপনার বাসায় থাকতে পারে, আমি মাহবুব আপনার জামাই আপনার বাড়িতে আমি আসবো না কোনো দিন, এটা আপনি লিখে রাখেন। তো বিবাহের
3 দিন না 4 দিন মনে হয় মেয়ের মানে ভাইয়ের ওয়াইফ থাকতে পারছে। এখন তার একটাই ছেলে, একটাই বউ, তার আলাদা বাসায় থাকে। 3 দিন পরেই আলাদা হয়ে গেছে বিয়ের। তার একটা ছেলের হাঁড়ি ভাত ওই মহিলার জটিল। তো এরপরে আসে যারা, একটা পাতানো বোন ছিল, পাতানো ভাই ছিল, ওরা আমাকে বলতো তোমার শাশুড়ি খুব ভালো, তুমি এইভাবে তার সাথে কথা বলো। আমি বলছিলাম দেখেন আমি তো চলাফেরা করি, আমারও মা ছিল, এই মহিলা যে সমস্ত কথা বলে একসময় দেখবেন আপনারাই বলবেন। তো এখন তাদের সাথে, ওই ভাইদের সাথে, পাতানো বোনের সাথে সম্পর্ক নেই, তারাও এখন বলে যে তুমি কিভাবে এই কাহিনীগুলো জানলা, এটা বলতে পারলা, তুমি যা বলতে সব রাইট। তাদের সাথে আমার সম্পর্ক নেই, মাঝে মধ্যে তাদের সাথে কথা হয়। যাই হোক, এইভাবে চলতে চলতে আমার স্ত্রী পরীক্ষা দেয়, আসে, বিবাহের 1.5 বছর পার হয়ে যায়। তখন কি আপনার স্ত্রী ঢাকাতে? আমার স্ত্রী ঢাকাতে ওই যে পরীক্ষা দিচ্ছে, আসতেছে, দ্বিতীয় হচ্ছে ইয়েতে যাচ্ছে, নীলফামারী যাচ্ছে। নীলফামারীতে যাচ্ছে সে। তো আপনার সঙ্গে স্টে করতেছে ঢাকাতে? জি 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 যাচ্ছে, আসতেছে। এবং যাওয়ার সময় কি আপনি নিয়ে যাচ্ছেন, নিয়ে আসতেছেন? আমি হয়তো ব্যস্ততার কারণে যাইতে পারি না, আমি এয়ারপোর্টে গিয়ে ট্রেনে উঠাই দিই। জি। এটাও বাসে যাইতে পারি না, বমি করে, ট্রেনে উঠাই দিই। আমার মানে বিভিন্ন ব্যস্ততার কারণে যাওয়া হয় না। আর আমার উপরে আসলে কি, আমার যার জব করি ওনারা খুব ভালো মানুষ, আমার উপরে বিশ্বস্ততার সূত্রেই ওনার 4-5 জন ম্যানেজার কিন্তু চলে গেছিলো, আমাকে রাখছে তারা। ওনারা খুব ভালো মানুষ, আমি ওই বিশ্বস্ততা রাখতে চাই, ঠিক আছে। অনেক দায়িত্বতার কারণে আমার যাওয়া হয়ে কোনো নেমখারামি করতে চান না? যাওয়া হয়ে ওঠে না আর কি। জি জি, বুঝতে পারছি। এরপরে আমি যে এলাকায় মাদ্রাসায় পড়ালেখা করতাম, আমানুল্লাহ অথবা আলিফ, যে ছেলেটার কাহিনী সামনে শুরু হবে, যাকে নিয়ে মূল কাহিনী, তাকে আমি দাখিল পড়া অবস্থায়, ওই ছেলে তখন 6 অথবা 7 পড়ে, আমি আরবি গ্রামাটিক্যাল পড়াইতাম। ওই ছেলেটা আমি আরবি পড়াইতাম, মাদ্রাসায় স্টুডেন্ট ছিলাম। আর আমি কিন্তু একটু 8-এ থাকলে 8-এর স্টুডেন্টকে পড়াইতাম, মানে আমি নিজের ফ্রেন্ড লেভেলদেরকে পড়াইতাম। এমনকি ঢাকা উত্তর মডেল কলেজে পড়ানো অবস্থায় ইকোনমিক্স, ICT আমি আমার ফ্রেন্ড লেভেলদেরকে পড়াইতাম। তো ওই ছেলেটাকে আমি পড়াইতাম, ও আমার স্টুডেন্ট প্লাস ভাই সম্পর্কে ভাতিজা, 3টে সম্পর্কে তার সাথে আমি জড়িত। আমার যাবতীয় কথা, যাবতীয় কর্ম কাজ, সুখ দুঃখ যদি কাউকে বলতাম না, আমার নিজের ফ্রেন্ডের সাথে আমি এলাকায় গেলেও আমি কম চলাফেরা করতাম, সিনিয়র ভাইদের সাথেও কম মিশতাম, আমি ওকেই সময় দিতাম, এই ছেলেটাকেই, বা ও আমাকে সময় দিত, আমাকেও ভালোবাসতো, আমি ওরে ভালোবাসতাম। ওর সাথে আমি গ্রামে হলে হয় কি যে মানে একসাথে বের হইতাম, কোনো ও ছোট হলে কি হবে, বয়সে 3 থেকে 4 বছরে, একসাথেই চলাফেরা। গ্রামে গেলেই ও, বাসাও কি কাছাকাছি? বাসাও কাছাকাছি। গ্রামে গেলেও এখান থেকে আপনার এই মসজিদ, আপনার যে টাউন হল খানি, বুঝতে পারছি। গ্রামে গেলেও ও, মানে ও ছাড়া কোনো কথা নেই। আমার যেহেতু মা নেই, ওর মা একটু সিম্পাথি দেখায় যে ছেলেটা তো এরকম, মানে মা নেই, তারাও একটু আমাকে মানে আদর স্নেহ করে। ও আপনার ফ্যামিলিতে ঢুকলো কেমন করে? আসলে আমার ফ্যামিলিতে এই কাহিনীটা এটা আসতেছে, 1.5 বছর আমাদের সংসার মোটামুটি, মেয়ের মা ঝামেলা করলো, মেয়ের সাথে আমার ভালোবাসা ঠিক ছিল, কথাবার্তা হয়, কিন্তু ভালোবাসাটা ঠিকই ছিল, আমার প্রতিও ঠিক ছিল, তার প্রতিও ঠিক ছিল। এমনকি আমি ক্রিকেট খেলা দেখতে গেলে, আমি একটু ক্রিকেট খেলা পছন্দ করি, IPL BPL যদি দেখতে যাই, তো আমার দেখা গেলো কোনো দিন যদি 8টা 9টা বাজে, তো আমার ভাড়াটিয়ারা বলতো যে ভাবি তো রাস্তায় দাঁড়ায় আছে, ভাই আপনি যান তাড়াতাড়ি। পরে আমি এসে দেখতাম যে আমার স্ত্রী ঠিকই সে মানে দাঁড়িয়ে আছে, কিন্তু রাস্তায় দাঁড়িয়ে থাকতো আপনার জন্য? হ্যাঁ, আমার মানে পাশেই রাস্তা, তো আমার স্যারের বাসাটা আসলে নিজেদের রাস্তা, ওখানে নিজেদের অপেক্ষা করতো? জি, অপেক্ষা করতো সে, অপেক্ষা করতো। এখানে তো আর মিথ্যার কিছু আশ্রয় নেই, অপেক্ষা। অনেক ভালোবাসতো আপনারা? জি, এমনকি সে আমাকে খুবই ভালোবাসতো, আমিও তাকে ভালোবাসতাম। কিন্তু বাস্তব জীবনে, সংসার জীবনে এমনটা হয় না যে তাকে টুকটাক কথা বলতে গেলে একটু ঝামেলা হয়। এটাকে সে অনেক ইমোশনালি এভাবেই নিত যে আমি তাকে ভালোবাসি না, এবং সে অনেক কষ্ট পাইতো, মানে সংসার জীবনে চলতে গেলে। আসলে প্রেমের জীবন আর সংসার জীবন, হয়তো তুমি কোনোদিন এই ভিডিওটা যদি তোমার চোখে যায়, তুমি বিশ্বাস করো, প্রেমের জীবন আর সংসার জীবন কোনোদিন এক না। বাস্তব জীবনটা আমি হয়তো নিজ চোখে দেখেছি, কি জ্বালা কি যন্ত্রণা, আর একাকিত্ব থেকেও দেখেছি। আমি তোমাকে এই কথাগুলো ছোট করার জন্য বলতেছি না, কিন্তু এখন তুমি যাদের সাথে আছো, বিশ্বাস করো তারা তোমাকে শুধু ইউজ করেছে, ভবিষ্যতে কী হবে সেটা জানি না। তোমাকেই বলছি, দেখো তুমি নিজেই বলেছিলা যে ওই ছেলেটা অনেক শয়তান, আর আমি মানুষকে বলেছিলাম যে আমি আল্লাহর ইবলিসকে দেখি নাই, কিন্তু আমি এই আমানুল্লাহ অথবা আলিফকে দেখেছি এই দুনিয়ায়। যাই হোক, 1.5 বছর আমাদের সংসার এভাবেই চলে।
ওই ছেলে যেহেতু আমার ভালোবাসার একটা পাত্র ছিল, ও ঢাকা নবীনগর ক্যান্টনমেন্টে অটো চালানোর উদ্দেশ্যে আসে। অটো চালানোর উদ্দেশ্যে আসে, তো ওর মা বলতেছে, বাবা আমরা তো মানে যেহেতু আমার সাথে যোগাযোগ আছে যে বাবা ওরা 3 ভাই আর কোনো কিছু পড়ালেখার ক্ষেত্রে হলো আমাকে বলে ওর মা যে বাবা আমার ছেলে কী করা যায়, বাবা ভালো মানুষ, যে কী করা যায় বাবা একটু দেখো। আমি বলছি আন্টি ঠিক আছে, আমি তো ঢাকায় থাকি, আমি তো যথেষ্ট চেষ্টা করব। ওর মা ফোন দেয়, বাবা আমার ছেলে তো 4 লাখ টাকা দিয়ে ওখানে ঢুকবে, এটা কেমন, কী করা যায়? আমি বললাম দেখেন ও পড়ালেখা করতেছে, আবার অটো চালানোর উদ্দেশ্যে নবীনগরে আসবে, সরকারি চাকরিও না, জাস্ট ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরেই রিক্সা চলে, নবীনগর ক্যান্টনমেন্টে অটো চলে, এটাই তো। কিন্তু ও কেন ওটাতে যাবে? ও 4 লাখ টাকা পড়ালেখা করবে, 4 লাখ টাকা দিয়ে আরও ভালো চাকরি পাইতে পারে। না হলে ও আমার এখানে আসে, আমি ওর জব দিই, সমস্যা কী? যে কোনো একটা ইয়ে করে খাইতে পারলো, পড়ালেখাও চললো। তো এক পর্যায়ে দেখা যায় ওর মামারা এসে টাকা দিয়ে ঢুকিয়ে যায় আর কি। ঢোকানোর পরে আসলে ক্যান্টনমেন্টে তো আর টাকা লাগে না, বিভিন্ন দালাল শ্রেণীর মানুষ মনে হয় টাকাটা খেয়েছে, ও 2 লাখ টাকা দিয়ে অটো কিনছে আর কি এরকম। পরে ও ঢোকার আগের দিন আমার কাছে এখানে আসে, চাচা আমি কি মানে আপনার এখানে আসবো? তাই আসো, আমি তোমাকে কিছু পরামর্শ দিই। তো ও এখানে আসলো, আসার পরে ও আমাকে এখানে আমার স্ত্রীর সাথে এর আগেও কথা বলতে চাইছিল, আমার ওয়াইফের সাথে। আমি কিন্তু ওইভাবে কথা বলতে দেই না, যে না আমার স্ত্রীকে আমি এভাবে আমার আব্বার সাথে সহজে কথা বলতে দেই না ফোনে। তুমি আসলে হয়তো সরাসরি আসলে থেকে কেমন আছে কেমন নেই, এমনিতে এরকমটা হলো, হ্যাঁ আদর আপ্যায়ন যা করা দরকার সেটা। ও আসলো, আসার পরে যেভাবে আদর আপ্যায়ন করা দরকার ওভাবে করাইলাম। শেষেও যাওয়ার পথে, তুমি যে ভিডিও দেখবা অবশ্যই, যাওয়ার পথে একটা মেয়ের ছবি বার করলো পকেট থেকে, ওর মানি ব্যাগে ছিল, বের করে বলতেছে যে ভাই আমি একটা জীবনে বড় ভুল করছি। যে কি? যে আমি একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল, আমি ওর বোনের বাসায় যাইতাম, যাওয়ার পরে ওই মেয়ের সাথে যেভাবে হয়ে হোক আমাদের খারাপ সম্পর্কটা হয়ে গেছে। তাই আমি বললাম তুমি তওবা করো, মাপ চাও। খারাপ সম্পর্ক হচ্ছে মানে ও একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল, জি ওই প্রেম ছিল, ওই গার্লফ্রেন্ডের বোনের সাথে ওর বোনের বাসায়, না বোনের বাসায়, গার্লফ্রেন্ডের বোনের বাসায় গার্লফ্রেন্ডের সাথেই ফিজিক্যাল রিলেশন হয়ে গেছে। জি জি জি, ওই ছেলেটা আমাকে বলে বিয়ের আগে। জি। তুমি তওবা করো, তওবা করার পরে মানে ভালোভাবে সালাত পড়ো, আল্লাহর কাছে মাপ চাও, আর না হলে মেয়েটাকে তুমি বিবাহ করো যদি অবিবাহিত থাকে। এইভাবে উপদেশ দিয়ে থাকে। বলে ভাই দেখা যাক কি হয়, কথা তো হয়। আচ্ছা, এমনকি আমার ওয়াইফও জানে যে মাঝে মধ্যে ওর ফোনে ফোন দিলে ওয়েটিং পাই, তখন আমি দুষ্টামি করে বলতাম, কিরে ভাতিজা সম্পর্ক করিস নাকি? কয়েকটা চাচা একটু একটু করি। এটা তো মানে সত্য, আর আমারই মানে প্রত্যেকটা কথার ডকুমেন্ট প্রমাণ সব কিছুই আমার কাছে আছে। এরপরে ও এভাবে আমার স্ত্রীর সাথে আসলো, পরিচয় হলো, মাঝে মধ্যে 3 মাস পর একবার ছুটি পেলে আসতো, এরকমভাবেই আসতো। তো 2023-এর রমজানের ঈদে আমি বাড়িতে যাব, 2023-এর রমজানের ঈদে আমি বাড়িতে যাব আমার স্ত্রীকে নিয়ে। ওর মা আবার আমার স্ত্রীর সাথে কথা বলতো, যেহেতু ওর ছেলে আমার এখানে আসে, আমি আবার আদর আপ্যায়ন যথেষ্ট করি। কখনো আসলে ইলিশ মাছ, মাথার মাংস, গরুর ফ্রেশ মাংস, মহিষের মাংস, এটা আমি ও আসলে মানে আমার কাছে ঈদের আনন্দের মতো লাগে। মানে আমার কাছে কোনো একটা আত্মীয় গ্রাম থেকে আসলে, অথবা ঢাকায় আসে কিন্তু আমার বাসায় আসলো, এটা আমার খুব মানে ভালো লাগা কাজ করতো আর কি। এটা আমার ওয়াইফেও বলতো, যে কোনো আত্মীয় স্বজন আসলে বা আত্মীয় স্বজনকে বলতো যে আপনি খুব ভালো লাগা ফিল করে, আপনারা মন খারাপ করেন না, আসছেন সমস্যা নেই। তো রমজানের ঈদে যখন আমি যাচ্ছি 2023 সালে, তো আমার স্ত্রীকে নিয়ে আমি আমার গ্রামে যাই। গ্রামে যাওয়ার পরে ও যেহেতু ওর মারে মানে ওর মা আমার স্ত্রীর মেয়ে মেয়ে হিসেবে মানে, গ্রামের বাসায় পাতানো মেয়ে, আর ওই ছেলে পাতানো বোন হিসেবে এখন মানে আমার ওয়াইফ যেহেতু, হ্যাঁ এখন ওরা তা মানে মেয়ে বানাই নিল। আচ্ছা ঠিক আছে, আমি গ্রামে গেলাম, ওই ছেলের বাসায় আমরা আমার স্ত্রী সহ 2 দিন 1 দিন সম্ভবত ছিলাম। থাকার পরে আমি আবার ঢাকার দিকে আমরা রওনা দিই, কুরবানি ঈদকে সামনে লক্ষ্য করে আমরা ঈদের ঢাকায় রওনা দিই রমজান ঈদের পরে। তো আমার স্ত্রীর সাথে আমার কথা 1 মাস এখানে থাকার পরে, ঢাকায় অবস্থান করার পরে, ওর অনার্স ফাইনালের পরীক্ষা শুরু হবে 2023 সালে রংপুর সরকারি কলেজে, এই জন্য আমি ওকে পাঠাই দিই, ও বাড়িতে যায়। এর মধ্যে কি আপনার ভাতিজার আপনার বউয়ের কথাবার্তা হচ্ছে? কথাবার্তা এটা তো আমি আর ওভাবে জানি না তাদের ভিতরে কিভাবে কথা হচ্ছে। আপনার সামনে কি ফোন নাম্বার আদান প্রদান হয়েছে? আমার সামনে ফোন নাম্বার আদান প্রদান না, এরকমটা হয়নি। ওকে, হ্যাঁ। আচ্ছা, আমার স্ত্রীর সাথে তার ফোন নাম্বার আদান প্রদান হয়েছে, আমি এরকমটা কোনোদিন আমি লক্ষ্য করিনি। আচ্ছা, পরবর্তী আসবে, কিভাবে লক্ষ্য করছি পরবর্তী আসবে। তো আমি রমজান ঈদের পর আসার পর যখন আমার স্ত্রীকে আমি পাঠালাম রংপুরে পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে, আর 1 মাস আছে কুরবানি ঈদের, সম্ভবত 2023-এর 28শে জুন কুরবানি ঈদ। তো আমি আমার স্ত্রীকে বললাম, দেখো যেহেতু আমানুল্লাহ বা আমার ভাতিজার মা তোমাকে মেয়ে বানাইছে, এখন সম্পর্কে যেহেতু ভাতিজা মেয়ে বানাইতেই পারে, যেহেতু মেয়ে বানাইছে তুমি কিন্তু ওখানে ডাকলে যাবা না আমি ছাড়া। আর এই ছেলেকে বলতেছি কোনো রকম তোমার চাচিরে, হ্যাঁ
কোনো রকম তুমি নিয়ে যেতে পারবে না বা আমার ওয়াইফকে নিয়ে যেতে পারবে না আমি না যাওয়া ছাড়া, কারণ আমি অনেক সময় দেখা গেলো এবার রমজানে ঈদে ছুটি পাইছি, কুরবানিতে নাও পেতে পারি, অনেক ব্যস্ত থাকতে পারি। এরপরে ওর যে দুই ছোট ভাই আলামিন এবং লাম, তাদেরকেও ফোন দিয়ে বলছি কোনো রকম যদি উৎসাহিত করা না হয় যে আপনি এখানে আসেন। তার মা বাবা ভাই বোন সবাইকে বলছি কুরবানি ঈদের 1 মাস আগ থেকেই এটা। আমার স্ত্রীকে বলতেছি কয় আমি যাব না, আমি যেখানে ইচ্ছা সেখানে যাবো, আমি আমার আত্মীয় স্বজনের বাসা যাবো না। আত্মীয় স্বজন মানে তুমি আমার গ্রামে যাবা, আমি যদি না থাকি মানুষ কি ভাববে, এটা কি শহর? ও বলতেছে না আমি যাব। এভাবে এভাবে হয়ে আস্তে আস্তে আমি ছেলেকে আবার কুরবানি ঈদের 15 দিন আগে ফোন দিলাম। দেওয়ার পর বললাম যে আমানুল্লাহ তুমি তোমার মানে চাচিরে কোনো রকম যাওয়ার জন্য উৎসাহিত করো না। ভাই আমি কি আপনি পাগল? উনাকে কেন ফোন দিচ্ছেন যাওয়ার যেন না যায়? এটা আমার মনে, আমার স্ত্রী আমার গ্রামে যেহেতু গিয়েছিল তো ওদের বাড়িতে গিয়েছে, প্লাস ও একটু আত্মীয় স্বজন মানে যেখানে দেখা যায় ভালো একটু ইয়া পাচ্ছে, এটা একটু মানে যেটাকে বলে পর ভাবুক, নিজেদেরকে ভালো না লাগে অপর আর একজনদের, যেমন পাতানো দুই বা একটা ভাই একটা বোনের কথা বললাম এখন সম্পর্ক নেই, সেরকম কোনো কিছু পাতানো হলেই ওরা মনে করে যে একটা কিছু পেয়ে গেলাম। আচ্ছা। ঠিক আছে, মানে উৎসাহ বেশি, যে ওখানে গেলে মনে হয় ভালো থাকতেছি বা ভালো থাকবো, এরকমটা তার মনে কাজ করতো। তাই বলতাম তো আমি ছাড়া তো তুমি মানে যেগুলো কেমন দেখাবো, ওটা আমার এলাকা, তোমার এলাকার মানুষ কি বললে বললো, আমার সমস্যা কি? হ্যাঁ, আমার তো মানে যাইতেই পারি আত্মীয় বাসা। তো আমি আবার ওরে কিন্তু বললাম আপনি নাই, আপনার বাসায় যাবে, এটা দেখতেও তো খুব জি, একটা ভালো লাগে না। ওইভাবে ঝগড়া চলছে 15 দিন আগ থেকে। হঠাৎ করে এই আলিফ ফেসবুকে পোস্ট দিল বাড়ির উদ্দেশ্যে, সেই সময় 24শে জুন, বাড়ির উদ্দেশ্যে। পরে আমি ওরে ফোন দিলাম রাত্রেবেলা যে তোমাকে দেখলাম তুমি ফেসবুকে পোস্ট দিছো বাড়ির উদ্দেশ্যে, আমানুল্লাহ তুমি বা আলিফ তুমি কই? ও বলতেছে ভাই আমি গাড়ির টিকিট পাই নাই, পোস্ট দিয়েছিলাম কিন্তু যাইতে পারিনি, আমি বাসায় আছি। ও বললো যে আমি ঢাকায় আছি বাসায়। পরে আমি ওর মারে আর ফোন দিইনি, ওর মা হঠাৎ করে তার পরের দিন 25শে জুন ফোন দিয়ে বলতেছে আমানুল্লাহ তো গাড়িতে উঠছে বাবা, ও ওখানে আসতেছে না কেন? তাই আমি বললাম আপনার ছেলে তো বললো যে ঢাকায়, আর ও তো গাড়িতে উঠলো তো মানে হারানোর মতো ছেলে না, হ্যাঁ যথেষ্ট ইয়ং বড় ছেলে, ওখানে ছেলে। হারাবে চলে যাবে সমস্যা নেই। তো বলছে আচ্ছা ঠিক আছে। আমি যেহেতু 28শে জুন কুরবানি ঈদ, আমার স্ত্রীকে আমি ফোন দিই এর আগে 2 দিন আগে, আর ফোন রিসিভ নয়, কোনো রিসিভ নয় ফোন। যেহেতু আমার শাশুড়ির সাথে সম্পর্ক খারাপ, আমি আর ফোন দিই না, আমার শাশুড়ির সাথে কোনো কথা হয় না। আর মেয়ের 2 বোন যেহেতু ঢাকায় থাকে তারাও বাসায় নেই, মেয়ের বড় ভাইকে আমি এগুলো কথা বললে লজ্জা ফিল হয়, একটা কেমন সে বড় ভাই হয়, তাকেও আমি এটা বলতাম না। দেখি ফোন কবে ধরে। হঠাৎ করে ঈদের দিন সে ফোন ধরলো না, সকালবেলা ফোন ধরলো না। 8টার দিকে আমি ফোন দিই, 8টার দিকে যখন আমি ফোন দিই, রাতটা ঈদের দিন, আমার স্ত্রী ফোন রিসিভ করে না। পরে আমি আমানুল্লাহ বা আলিফ আমার ভাতিজারে ফোন দিই, আমার ভাতিজা ফোনটা না ধরে আমার ওয়াইফ ফোন ধরে তার হ্যালো বলে রাত 8টার দিকে। মানে আলিফ বা আমানুল্লাহ ভাতিজার ঈদের দিন 8টার দিকে ফোনটা ধরে আমার স্ত্রী হ্যালো বলে, বলে ফোনটা কাটে। এরপরে আমি বলি আমার স্ত্রীর কণ্ঠ এখানে। পরে আমার স্ত্রী সোহাগী আক্তার ময়নাকে ফোন দিলে ও বারবার ফোনটা কেটে দেয় আর রিসিভ করে না। তো আমি আবার কি করলাম, আহ, ওই ছেলেরে ফোন দিচ্ছি, ওরও ফোন দিচ্ছি, ফোন দেওয়ার পর না হলো 25 থেকে 30 বার ফোন দেওয়ার পর আমার স্ত্রী ফোনটা ধরলো। ধরার পর বলতে চাইছে যে, আমি বললাম তুমি কই? বলছে যে আমি বাসায়। আমি বললাম তুমি বাসায় মানে তোমার ফোনে আমানুল্লাহ হ্যালো বললো, হুম। এটা কিভাবে? তো এর আগে মেয়ের মাকে আমি ফোন দিয়েছি, যখন মেয়ে হ্যালো বলছে এর মাকে ফোন দিছি, দেওয়ার পরে বলছি যে সালাম দিয়ে বললাম কেমন আছেন, উনি বললো আছি ভালো। তো আমার ময়না কই? বলতেছে যে ঘুমায়। ময়নাকে দেন তো ফোনটা। তো উনি বলতেছে যে মানে দেওয়া যাবে না এখন, ঘুমায়। আমি বললাম ফোনটা দেন, বলছে না দেওয়া যাবে না। তা আমানুল্লাহ বা আমার ভাতিজা আলিফের মোবাইলেও ফোন ধরে হ্যালো বললো কেন? কোথায় ও? ওর মা বলতেছে যে আমি এর আগেও নাই পিছেও নাই। ও ও, ওর মা হঠাৎ বললো, করে এই কথা কেন? বললো যে মহিলা বললো নিজ মা সোহাগী মানে আমার শাশুড়ির মানে আমার শাশুড়ি মানে আমার ওয়াইফের স্ত্রীর মায়ে বললো যে আমার মেয়ে পাশের রুমে ঘুমাচ্ছে ঈদের দিন 9টায়। পরের লাইন বলে যে আমি এর আগেও নেই পাশেও নেই, তার মানে ঘটনা অনেক দূর ঘটে জি, গেছে। আমি এর আগেও নাই পিছেও নাই। তা এই বাক্যের মধ্যে অনেক রহস্য লুকিয়ে আছে। তাহলে এটা আমি এখন বুঝতেছি, তাহলে এটা আরো আগ থেকে মেয়ের মা জানতো যে এর মধ্যে সম্পর্কটা চলছে, কি কথাবার্তা হইতেছে, চলছে। কি হচ্ছে। যাই হোক, যখন মেয়ের মা এভাবে বললো তাড়াতাড়ি আমি ফোন নিয়ে দিলাম আমার স্ত্রীকে। দেওয়ার পর সেটা এক পর্যায়ে ফোন রিসিভ করলো, করার পরে বলতেছে যে আমি আমার খালার বাসায় যাচ্ছি, রংপুর থেকে খালার বাসা একটু দূরে ওর বদর বাসার থেকে। তাই আমি বললাম তুমি খালার বাসায় যাচ্ছি ঈদের দিন কখন? দুপুরে। আমি কি তোমাকে খালার বাসা যাইতে বলছি? মানুষ কি ঈদের দিন মানে খালার বাসা আসে বা আত্মীয় বাসা যায়? একটা মানুষের তো একটু কমন সেন্স থাকা দরকার। তো তুমি পরের দিন আসতা। তো ও না না বলতেছে না না, এক সেকেন্ড ওয়েট করেন। ঈদের দিনে তো মানুষ অনেক ঘুরতে যায়, জি, একজন অ্যাডাল্ট মানুষ সে ঘুরতে যাইতে পারে, অসুবিধাটা কোথায়?
ও আচ্ছা আচ্ছা, আমি অসুবিধাটা এটাই ফিল করতাম যে আমি জানবো না কেন ও কোথাও গেলে, আমি স্বামী, আমি কেন জানবো না? কিন্তু আবার আপনাকেই সব জানায় যাইতে হবে ভাই কেন? আমি তো ওটা পছন্দ করতাম না যে সে। আপনি পছন্দ নাই করতে পারেন, কিন্তু ব্যক্তি স্বাধীনতায় সে যদি নিজের আত্মীয়ের বাসায় যাইতে চায় জি, তাহলে অসুবিধাটা কোথায়? আমি তো বললাম তার কিছু কাহিনী আছে যেটা আমি গোপন রাখতেছি, বলা যাচ্ছে না এই মুহূর্তে আর কি। মানে তার বিয়ের, আগের কোনো কাহিনী যেই কারণে আপনি তাকে জি জি, এরকম বন্দি করে রাখতে পরবর্তী চাইছেন আসতেছে যেন। প্লিজ, ও পরবর্তীতে মানে কাহিনীটা আচ্ছা, আসবে। আপনি ক্লিয়ার করবেন। জি জি, ঠিক আছে, পরবর্তী ওকে, হ্যাঁ, কাহিনীটা আসবে। তাই লাগান। তো এভাবে যখন সে বললো, তাই বললাম তুমি পরের দিন সকালবেলা গিয়ে আমাকে ভিডিও ফোন দিবা। মেয়ে ঠিকই পরের দিন এসে, কুরবানি ঈদের পরের দিন এসে আমাকে ভিডিও কল দিয়েছে। আমি বিশ্বাস করে নিয়েছি সেই বাসায় চলে যাচ্ছে। পরক্ষণ সন্ধ্যাবেলায় আমার চাচাতো ভাই ফোন দিল, তোমার ওয়াইফকে দেখলাম আমানুল্লাহ তো আলিফের সাথে। আমি বললাম বলেন কি? আমার ওয়াইফকে আমি ভিডিও করে একটাই কথা বললাম 1 ঘন্টা আগে। এর পরবর্তী আমার আব্বা আর 1 ঘন্টা পর ফোন দিল, আমার আব্বা, আমার পিতা, জন্মদাতা পিতা, যে মানুষ বলা বলি করতেছে তোমার ওয়াইফ এখানে আসছে। আমি বললাম না তো আব্বা, তার সাথে একটু আগে ভিডিও কলে কথা হলো। মানুষ তো অনেক কথাই বলবে, হয়তো কোনো মেয়েকেও নিয়ে আসছে, ওই ছেলে সম্পর্ক করে আমানুল্লাহ, তাই। পরে আমার স্ত্রীকে ফোন দিলে, মানুষ যে বলতেছে এভাবে, তুমি কি আসলেই গেছিলা বলো তো? আমার চাচাতো ভাই বলতেছে, আমার আব্বা বলতেছে, তোমার আব্বা কি ভালো মানুষ? তোমার চাচাতো ভাই কি ভালো মানুষ? হ্যাঁ, তাদের সম্পর্কে খারাপ কথা বলতেছে। তখন আমি বললাম, ময়না দেখো, তোমার এই সমস্ত কথা কিন্তু ঠিক না, আর তুমি আমার সাথে যে ব্যবহারটা করতে সেটাও ঠিক না। আমি তো জানতেই পারি বা জিজ্ঞেস করতেই পারি। এরপরে 5 দিন পর, অর্থাৎ আগস্টে, জুনে গেল, জুন জুলাইয়ের পর, জুনের পরে জুন জুলাই আগস্ট, আগস্টের 5 বা 6 তারিখ ছেলের বন্ধু, ও আমার স্টুডেন্ট ফারুক, মেসেজ এখনও আছে আমার মোবাইলে, যে উনি বলল ওই ছেলেটা, ভাই জি বলো, যে আপনার স্ত্রী কি, সরি, আপনি কি বাড়িতে আসছিলেন কুরবানি ঈদে? না আসি নাই তো। আচ্ছা, যদি আসেন নাই তাহলে আমানুল্লাহর সাথে একটা মেয়ে আসছিল, আমি জিজ্ঞেস করেছিলাম এই মেয়েটা কে, তো ও বললো যে এটা মাহবুব ভাইয়ের ওয়াইফ। তো আপনি কি আসেন নাই? আমি বললাম যে আমার ওয়াইফ তো রংপুরেই ছিল, ও আবার কখন গেল? বলতেছে তাহলে এই মেয়েটা কে ছিল ভাই তাহলে? তো আমি কৌশল করলাম মেয়েটা কয়দিন ছিল তার বাসায়। সে বলল 4 থেকে 5 দিন। ও মাই আল্লাহ, তোমার গড! এই সমস্ত পাপ কি হবে? সে বললো যে 4 থেকে 5 দিন ছিল। আমি বললাম তাহলে আচ্ছা দেখি মেয়েটা কে হইতে পারে। 4 থেকে 5 দিন জি ওই বাসায় আপনার ওয়াইফ ওই জি ছেলের সাথে? জি জি জি। তারপরে আমি ছেলেকে স্ক্রিনশট মারলাম, ওর মেসেজ দিয়ে পাঠাইলাম ছেলের মেসেঞ্জারে। কয়েছে ভাই ভাই ভাই, আমারও বান্ধবী আসছিল ভাই, এরা কি বলে সব মিথ্যা কথা ভাই, ভাই ভাই মিথ্যা কথা। ছেলে, তুমিও যদি ভিডিওটা দেখে থাকো, তুমিও মনে করো তুমি আমার সাথে বের হয়েছো, তুমি আমাকে জানো, তুমি আমাকে বোঝো। আমি কোনোদিন কারো অন্যায়ভাবে কোনো মেয়ের একটা হাত ধরার চেষ্টা করে নেই। ছেলে, তুমি ভালোভাবে বোঝো, তুমি আমার সাথে সেই ছোট্টবেলা থেকেই একসাথে বের হয়েছিলা। তুমি জীবনে এটা যা করছো, আর কোনো মানুষের সাথে তুমি করিও না, ভবিষ্যৎ প্রজন্ম তোমার আসবে, তাকেও করতে দিও না। তুমি আমাকে তো ভালোভাবেই চিন্তা, ভালোভাবেই বুঝতা, তুমি আমার সাথে এই বেইমানিটা করা কখনো ঠিক করো নাই। বলতেছে ভাই আপনি কি আমাকে মেরে ফেলবেন, মেরে ফেলেন, কিন্তু আমি কোনোদিন নিয়ে যাইনি, ওটা আমার বান্ধবী ছিল, আমি বিশ্বাস করে নিলাম। তার 8 থেকে 10 দিন পর, আমি রমজানের ঈদে, আমি মাছের খামার আছে, মাছ চাষ করেছিলাম পুকুরে, 1 লাখ, আমি 1.5 লাখ টাকার মতো মাছ বিক্রি করি। তো আমি একটু মানে আমার স্ত্রীর পড়ালেখা, আমার পড়ালেখার খরচ করে যেটুকু টাকা জমাইতাম, হয়তো আমি আমার স্ত্রীকে হয়তো সহজে বলতাম যে দেখো, আমার টাকাটা একটু বিগ অ্যামাউন্ট হলে তোমাকে বড় কিছু একবারই কিনে দিতে পারবো। এখন ছোট ছোট হালকা পাতলা জিনিস দিচ্ছি, ঠিক আছে, ওর শখ ছিল কি বড় বড় কিছু জিনিস নেওয়ার। আমি বললাম দেখো, আমরা এখন সংসার শুরু করেছি, বাস্তবে আমাদের যদি আমরা ছেলে মেয়ে নেই, তাদেরকে আমরা ভালো একটা জায়গায় পড়ালেখা করাবো, ভালো একটা জায়গায় রাখবো। ওর কি টাকা পয়সা অনেক লোভ ছিল? টাকা পয়সার লোভ ছিল না, টাকা পয়সার লোভ, মিথ্যা কথা বলে লাভ নাই, মেয়ের টাকা পয়সার লোভ ছিল, কিন্তু আবেগী ছিল। সে আমার ড্রামাটিক বা সেই নাটকে যা দেখতো সেগুলোই সেভাবেই চলাফেরা করার চেষ্টা করতো। কিন্তু আমি তাকে বারবার বোঝানোর চেষ্টা করতাম, দেখো বাস্তব জীবন আর প্রেম জীবন আর নাটক সিনেমা এগুলো অনেক ডিফারেন্ট। আমি বাস্তবতার সম্মুখীন হয়েই তো তোমাকে আমি চাইছিলাম, তুমি কেন এরকমটা, একটু চিন্তা ভাবনা তার ভেতরে আসে নাই। এমনকি শেষ পর্যায়ে কাহিনীগুলো যদি আপনারা শোনেন, তাহলে বুঝতে পারবেন যে প্রতারণার কোন লেভেল পর্যন্ত, স্যাক্রিফাইসের কোন লেভেল পর্যন্ত গেলে একটা মানুষ নিজেকে জীবন্ত লাশ হিসেবে মানে বেঁচে থাকতে হয়। যেখানে আমি কোনোদিন আমার পরিবারের সামনে বলিনি এই কথাগুলো, সেখানে আজকে আমি শোতে বলতেছি। কেন বলতেছি? এখানে প্রতারণার শেষ লেভেল পর্যন্ত পৌঁছাই গেছি আমি।
আপনি প্রথম টের পাইলেন কি করে ভাই, যে বিশ্বাস করলেন কেমনে যে ওদের মধ্যে সম্পর্ক? তাদের মধ্যে যে সম্পর্কটা ছিল, এটা আমার বাসায় ধরা খাওয়ার আগ পর্যন্ত আমি জানি না। আপনার বাসায় ধরা মানে ওই যে ঈদের মধ্যে পরবর্তী কাহিনীটা যেটা আসবে, বলেন। সে ওভাবে বললো, বিশ্বাস করলাম। পরে আমার আব্বা, ওদের বাসায় আমি টাকাটা রাখছিলাম, মাছ বিক্রি করে 1,20,000 টাকা রাখছিলাম, বাকিটা আমি নিয়ে আসি। তো ওর আব্বা ধাপে ধাপে টাকাটা দেয়। তা আব্বা বাকি টাকা নিতে গেলে পুকুরে মাছ ছাড়বো, এরকম সময় তো না, পুকুরে মাছ ছাড়বো। তো আব্বা মানে মাছ ছাড়ার জন্য টাকা আনতে গেছে, যে বলতে ওই যে জিজ্ঞেস করছে ওর মারে, ওর মার বাবার বাসা অর্থাৎ ওই ছেলের নানার বাসা আর আমাদের বাসা কাছাকাছি। জি। আব্বা আবার ওরা একসাথে মানুষ, ওই ছেলের মা সহ চেনে, ভাইয়া ভাইয়া বলতো। তো বলছে, বোন সত্য করে বলতো এখানে আছে কিনা? হ্যাঁ ভাইয়া আসছিল, আপনার বউ এখানে আসছিল। আমার আব্বা আমাকে ফোন দিয়ে বলে, কিরে তুমি এত মিথ্যুক, এখানে তো তোমার বউ আসছিল। আমি বললাম, আব্বা এটা কি বলেন আপনি? না এটা আইসে নাই না, বলছে ওর মা নিজে বললো। তখন আমি কথাটা ঘোরাইলাম, তুমি দেখো, তুমি যাতে দোষই না পড়ো, তোমার যাতে দোষ না হয়, আমার ওয়াইফকে বাঁচানোর উদ্দেশ্যে আমি বলতেছি আমার আব্বাকে। যখন আমার আব্বা জানলো, একবার যখন জানলো, তখন বললাম, মানে সে যখন সন্দেহের বশীভূত হয়ে জানলো মানুষ বলছে যে জানলো, আব্বা বললো মানুষ বলছে, তখন বললাম যে না ও যায়নি। যখন ওর মা বললো, ছেলের মা, হ্যাঁ এখানে আসছিল, তখন আমি বললাম যে আমি জানি সে ওখানে গেছে, আমার যাওয়ার কথা ছিল, আমার মা নেই বিধায় ও ওখানে যাবে। নতুন বউ মানুষ কি না কি বলবে, ওর মা যেহেতু ওকে মায়ের মতো আদর স্নেহ করে। রমজানের ঈদে গিয়েছিল, আমি দেখছিলাম, এই জন্য আমি আমার বাড়িতে যাইতে দিনে ওখানে এসে ওখানেই থাক কভার করলেন আপনি? কাভার করে নিলাম, যাতে আমার এলাকা মানুষ যাতে বুঝতে না পারে যে মাহবুবের অগোচরে এখানে আসছে। জি। আপনারা যারা এলাকার মানুষ তারা হয়তো এই ব্যাপারটা বুঝবেন। আমি মেয়েকে বা সেভ করতে চাই। মেয়ে আমার সম্মান তো গেছে, কিন্তু মেয়ের সম্মানটা উদ্ধার করার উদ্দেশ্যেই যাতে দোষটা আমার দিকে আসে, এজন্য আমি এই দোষটাও কাঁধে নিয়েছি। জি। ছেলেকে বললাম, ছেলে বলতেছে আমাকে জবাই করেন, কি করবেন, যা শাস্তি দিবেন তাই রাজি ভাই। নিয়ে গেছি, এখন কিছু কি বলবো বলেন, তখন আর কিছু করার নাই। নিয়ে গেছি কেন? ও কি অ্যান্সার দিল? এখানে এই আনসারের আর আমি ওর কাছে কিছু বিশেষ কিছু জিজ্ঞেস করিনি। যেখানে আমার সাথে তার একটা প্রতারণা করছে, গিয়েছিল, মিথ্যা কথা বললো। আমার স্ত্রীকে ফোন দিয়েছি, আমার এই মোবাইলে তার কাছে এখনও 8 মিনিটের ভিডিও, 8 মিনিটের রেকর্ডিং আছে। আমি তাকে এই ঘটনা জানার পর ফোন দিলে সে অনুতপ্ত নয়, অনুশোচনা নয়, কোনো রকম অনুতপ্ত সে নয়, যা মূল কাহিনী মিস হয়ে যাবে। তার রেকর্ডিং ছিল, আমি বলছি গিয়েছি তো কী হয়েছে, হ্যাঁ এভাবে সে বলতে চাই, গিয়েছিলাম তো কী হয়েছে। আমি যেহেতু ওকে ভুলতে পারতেছি না, মায়া মানে মানে কি আর বলবো। তো ঠিক আছে তুমি গেছো, সমস্যা নাই, পরীক্ষা কবে? পরীক্ষা শেষ হবে, পরীক্ষা দিয়ে তুমি চলে আসবা। আচ্ছা ঠিক আছে। ওর পরীক্ষা শেষ হচ্ছে, ওরে বলতেছে তুমি টিকিট কাটো। ও বলতেছে টিকিট কাটবো, কিন্তু 10 দিন আগে ট্রেনের টিকিট কাটা লাগে। 10 দিন আগে ট্রেনের টিকিট কাটা লাগে কেন? বা নতুন নিয়ম করছে। আচ্ছা তোমার পরীক্ষা শেষে ভাইবা কবে? পরীক্ষা শেষ হওয়ার 15 দিন পর। ভাইবা দিয়ে যাই। আমি বললাম, না ভাইবা দেওয়ার দরকার নেই, তুমি চলে আসো, যদি ভাইবাতে টাকা দেওয়া যায় টাকা দেবো, আর যদি দেওয়ার দরকার হয় তোমাকে আমি নিজে গিয়ে রেখে আসবো, ভাইবা দিয়ে আসবা, পরীক্ষা শেষ তুমি চলে আসবা। মেয়ের এর মাঝখানে আমার সাথে যত আচার ব্যবহার খারাপ করেছিল, তখন আমি বুঝতে পারছিলাম ওই ভাতিজাকে নিয়ে সন্দেহ, তখনও ওই পুরোপুরি না, যে ও কেন আমার প্রতি এরকম আচরণটা করতেছে। মাঝখানে কিছু মানে অন্য সেন্স বা নোংরা ভাষায় আমাকে বকা দিয়েছিল, যেগুলো আমার ব্যক্তিত্বও লেগেছিল। আমি ওকে বলছিলাম, বোঝাচ্ছিলাম যে দেখো এগুলো কিন্তু ঠিক না, স্বামী কীভাবে বকাঝকা করা যায় না, কিন্তু ও অনর্গল বলেই যাচ্ছিল আমার মা পাঠাবে না, তোমার ব্যবহার আচার ভালো না, তোমাকে কেউ পছন্দ করে না, ডিভোর্স পেপার রেডি করে রাখছে না, আমার কথা। কী হলো, পরীক্ষা শেষ হচ্ছে, ওই ঝগড়া চলছে, এভাবে বলতেছে আসবো আসবো। হঠাৎ করে আমার ভাতিজা আমানুল্লাহ যেখানে অটো চালায়, আমার মেজো ভাইয়ের ওয়াইফের খালাতো ভাই সেখানে অটো চালায়, সম্ভবত ওই খালাতো ভাইটাই আমানুল্লাহর ওখানে নিয়ে আসে নবীনগরে। ও বলল যে তোমার আগস্ট মাস, আমি যেহেতু স্যারের ম্যানেজার, আমি যা জব করি, পুকুর ভরাট হবে, ওটা প্লট করব, আমরা প্লট করে আমরা বিক্রি করব। তার আমি ম্যানেজারের সাইন লাগে, প্রত্যেকটা গাড়ির সাইন আমাকে দেওয়া লাগবে, সারা রাত রাবিশ পড়বে, মাটি পড়বে। তো আমি সাইন দিচ্ছি, রাত 9:30টার দিকে ফোন আসলো, ফোন রেকর্ডিংটা এখনও আছে, নাম মানিক। বললো, এই তোমার বউ তো দেখলাম তোমার বউর মতো ইয়ার বাসায়, আলিফের বাসায় একটা মেয়ে, সেই মেয়েটা কে? আমি বললাম, ওই মেয়েটা কে? আমানুল্লাহ তো একটা মেয়ের সাথে সম্পর্ক করে, হয়তো সেই হইতে পারে। আর আমার ওয়াইফ তো আমার সাথে বিকালেই কথা হইলো, সে বলতেছে যে আমার ট্রেনের টিকিট পাচ্ছি না, আমি ট্রেনের টিকিট পেলেই চলে যাব। তো এখানে তো আর আমি সন্দেহের কিছু দেখছি না, আমার পরীক্ষা ফাইনাল, অনার্স ফাইনাল পরীক্ষা। তো এখানে আমি এবার ওইভাবে নিচ্ছি না, আমার স্ত্রীর অনার্স ফাইনাল পরীক্ষা। আবার ওই যে ওই 1.5 বছর ভালোবাসা অর্জন করছে কিভাবে, ওই দাঁড়ায় থাকতো, আমি আসতাম, সে দাঁড়ায় থাকবে, বিশ্বাস কোথাও ঘাটতি হয় নাই তো? ঘাটতি হয়নি। এরপরে যখন আমাকে বললাম, আমি বিশ্বাস করলাম না।
এখানে তো অনেকগুলো কাগজ রয়েছে, জি আমি কি এগুলো খুলতে পারি? জি খুলতে হ্যাঁ, পারি। আপনি বলতে থাকেন, আমি দেখি। আচ্ছা, আমি বিশ্বাস করলাম না, হঠাৎ করে আমার স্ত্রী একদিন 28শে আগস্ট ফোন দিয়ে বলতেছে সে যে তুমি ইয়েতে আসো, গাজীপুরে আমি আছি, তুমি এয়ারপোর্টে আসো। হুম ওই সময় আমার স্যার ছিল, তো স্যার 12টা 1টা পর্যন্ত ছিল। আমি বললাম, স্যার গেলে আমি যাব। স্যার 1টা 2টার দিকে চলে গেলে আমি 3টার দিকে ইসিবি চত্বর থেকে পাঠাওতে করে এয়ারপোর্টে যাই। যাওয়ার পরে মেয়ে এসে বলে আমি তো চলে আসছি, তুমি কি খাইছো, তুমি কি শুকনো মুখে আমাকে দেখবা, তুমি কিছু খাও, তুমি সকাল থেকে কিছু খাইছো? আমি বললাম, না খাই নাই। বলে, তুমি কি শুকনো মুখে আমাকে দেখবা, তুমি কিছু খাও। তাই আমি বললাম, শোনা তুমি আসো, একসাথে কোনো হোটেলে বসে ওখানে খাবো এয়ারপোর্টে। আমি ঠিকই গেলাম, ঠিকই যে দেখলাম ট্রেন আসতেছে না, কিন্তু মেয়ে আমাকে ফোন দিল যে আমি তো এসে দাঁড়াই আছি। হুম ওকে গিয়ে দেখলাম, শোনা তোমার চেহারাটা কেন কালো হয়ে গেছে। আমার প্রথম দেখার কথা ছিল এটা, যে শোনা তোমার চেহারাটা কেন কালো হয়ে গেছে। সে বলতে যে দেখো, গ্রামের পানি হয়তো আয়রন বেশি, এই জন্য কালো হয়ে গেছে। আচ্ছা আমি বললাম, ঠিক আছে শোনা, আগে চলো। পরে আমি রুটি নিয়ে দাঁড়িয়েছিলাম, পানি নিয়েছিলাম, পানি আর রুটি। আমরা, ও বাসে আসতে পারে না, ওকে আমি সিএনজিতে নিলাম। নেওয়ার পরে স্বামী স্ত্রী একসাথে আসলে যা হয় আর কি, সিএনজিতে নিলাম। নেওয়া বললাম, শোনা তোমাকে তো আমি আগের মতো পাচ্ছি না, কি ব্যাপার। বলতেছে, কথা উল্টে দিল, দেখো এবার যদি আমার সাথে তুমি ঝগড়া করো, রাগ দেখাও, আমি কিন্তু চলে যাব, আমি কিন্তু একবারের জন্য চলে যাচ্ছি। আমি বললাম, আচ্ছা শোনা, সংসার জীবনে তো এরকম টুকটাক হয়, তুমি কেন বোঝো না, চলো তোকে বাসায়। সিএনজিতে নিয়ে বাসায় নিয়ে গেলাম। নিয়ে যেয়ে গেলাম 28 সেপ্টেম্বর, জুন জুলাই আগস্ট, 28শে আগস্ট গেলাম। সে 28শে আগস্ট যাওয়ার পরে আমি বিভিন্ন কোচিং সেন্টারে যখন যাই সন্ধ্যা বিকেলবেলা, হঠাৎ করে ও মেয়ে আসলো। আসার পরে দেখা যায় মেয়ের মাথা এভাবে ইয়া করে রাখে, মানে ঢেকে রাখে, আর মুখটা বের করে রাখে আমার স্ত্রী সোহাগী আক্তার ময়না। তো আমি তার মানে চলাফেরা দেখে বলতেছি, ময়না তুমি তো এরকম ছিল না, তুমি কোনো কিছুতেই তাকে জোর করে কোনো কিছু করা লাগে, এটা হোক ফিজিক্যালি হোক কোনো কিছুই, সে আমাকে ওভাবে রেসপন্স দিচ্ছে না। তো এখানেও আর আমি ফিজিক্যালি ওভাবেও না, মানসিক দিক দিয়েও পাচ্ছি না। সে মনে হয় অন্যরকম একটা মেয়ে হয়ে গেছে। আর সবসময় থাকতো যে কোনো একটা রাগী জিন ধরে আছে তাকে, এরকম তার একটা ভাব নিয়ে থাকতো। তো আমি হঠাৎ করে অফিসে বসে আছি, 16ই সেপ্টেম্বর অফিসে বসা, যেহেতু আমার অফিসটা পাশাপাশি। স্যাররা নেই, আমি একটা গেঞ্জি কাঁধে ফেলে লুঙ্গি পরে অফিসে বসে আছি। আমার স্ত্রীর মোবাইলের চার্জারটাও মনে হয় ওখানে লাগাই দিয়ে ফোন চাপছিল, বা আমিও চার্জারটা নিয়ে এসে অফিসে লাগাইছিলাম। দিনের বেলা কোনো একটা কারণে আমাদের মনে হয় কথা কাটাকাটি হয়, আমি অফিসে বসা, ও চার্জারটা নিতে এসে বিড়বিড় করে মুখ দিয়ে কী জানি বললো, বের হয়ে গেল। বের হয়ে আমি 1 ঘন্টা পর ফোন দিচ্ছে, আমি কিন্তু চলে যাচ্ছি। আমি বললাম, শোনা তুমি কই গেছো, শোনা কই, আমি তো চলে আসছি, তুমি কই গেছো। আমার অফিসের সামন দিয়ে গেল, আমি জানি না, আমি কিন্তু চলে যাচ্ছি, আমি খুঁজে, কই গেছো, আমি চলে যাচ্ছি, আমি তোমাকে ডিভোর্স দেবো, ডিভোর্স লেটার রেডি। আমি তখন কী করলাম, তাড়াতাড়ি প্যান্ট শার্ট পরে আমি আবদুল্লাপুর, সেই আবদুল্লাপুর থেকে তখন চলে যাই আশুলিয়া, সরি আবদুল্লাপুর থেকে আবার আসি গাবতলী, যে বাস স্ট্যান্ডে খুঁজি যে সে কই। পাগলের মতো খোঁজাখুঁজি করার পর তাকে ফোন দিচ্ছি, ফোন রিসিভ করে না। পরের দিন 17ই সেপ্টেম্বর ফোন ধরে বলতেছে ডিভোর্স পেপার রেডি। আমার মোবাইলে এখনও রেকর্ডিং আছে। আমি বললাম, ঠিক আছে, তুমি যদি কথা শুনবা না, ডিভোর্স দিবা, তাহলে আমানুল্লাহ আমার যে ভাতিজা আছে, ও যেহেতু ওখানে থাকে, আমাদের সব কাহিনী জানে, তোমাদের ফ্যামিলির সাথে তার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং, তাহলে ওকে বলো যে কাগজটা নিয়ে আসতে, ঠিক আছে আমি সাইন করে দেবো। এটা আমি একটু মেয়েকে ট্রাই করছি, দেখিও কি বলে, পরক্ষণে বলে কিনা না আমি মিথ্যা বলছি। কিন্তু ও বলতেছে আমি ডিভোর্সের পেপার সাইন দেবো, তোমার সাথে সংসার করবো না, এই সেই অমুক তমুক। তো ওই যে বললাম, এই আবেগী বেশি সংসার জীবনে চলতে গেলে যে মানে যেগুলো হয়ে ওঠে না, ওগুলো বলতেছে। আমি বললাম যে দেখো, ওটা ঠিক না, আমরা চাই একখানে থাকতে, আমি চাই যে তোমার সাথে একখানে থাকতে, তুমি এটা করো না। সে ওই ডিভোর্সের কথা বারবার বলতেছে। তখন আমি আমানুল্লাহকে ফোন দিলাম, আমার ভাতিজারে, দেখ এইরকমটা করতেছে, আমার তো ভালো লাগতেছে না, খুব অস্থির অস্থির লাগতেছে, আমি ওরে ভুলে থাকতে পারবো না, তাড়াতাড়ি যে কিছু একটা কর, যেভাবে পাস তুই ডিভোর্সটা ঠেকা। ও বলতেছে, ভাই টাকা পাঠান। কত? 10,000। কেন? ডিভোর্স আটকাবে। আচ্ছা। পরে বলতেছে যে আমি ওই যে আমি অফিসে আসছি, আবার টাকা লাগবে। কত? 14,000। এভাবে সে ধাপে ধাপে আমার কাছে 44,000 টাকা নেয়, যার প্রমাণটা এখানে আছে এই ফেসবুকে। ও আমায় আপনি চাইলে আমি দেখাতে পারি, ফেসবুকে একটা ইয়া দেন, আমার এখানে আছে, এই যে যে একটা মেসেজ টেক্সট দিন প্লিজ। হ্যাঁ, ওই মেসেজ টেক্সটটা এখনো আছে, যে ও টাকা ফেরত দেওয়ার জন্য বলতেছে, পরবর্তীতে ফেরত দেওয়ার জন্য বলতেছে। তার মানে আমি কাগজে বের করে নিয়ে আসছি ওই ইয়ের থেকে প্রমাণ সহ। এবং এই এই প্রমাণ সহ এই 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 নিউজ পেপারটা দেখে অ্যাকচুয়ালি আমি আপনার সাথে কথা বলেছি যে ডিমলায় ভাতিজার হাত ধরে চাচি উধাও। জি, এটা হচ্ছে শেষ নিউজ, এই শেষ কাহিনী, গল্পের টুইস্ট বা গল্পের যে একটা। এই ছবিটা কার, যে হাত? প্লিজ এটা এখন দেখাবেন না, আমি বলতেছি প্লিজ। ওকে ওকে সরি, আমি সরি বলে নিচ্ছি, পরে দেখাচ্ছি, কারণ যেহেতু ঘটনা পর্যায়ক্রমিক আসবে।
ও ডিভোর্সের জন্য নিচ্ছে টাকা, নেওয়ার পরে 22 সেপ্টেম্বর আর ফোন ধরে না। আমি ওরে ফোন দেই, সারা রাত ফোন দেই, প্রায় না খাওয়া, আমি বকরির নাদির মতো টয়লেট করি, ওরে ফোন দেই যে তুমি মেসেজ করি, ফোনটা রিসিভ করো, তুমি যে বললে আমার ডিভোর্স আটকাচ্ছ সেটা কি খবর। মেয়েকে না আমার ফোন ধরে না, পরে মেয়ে দুঃসব পরে মামাকে ফোন দেই যে মামা আমি ওর বাসার লোকেশন দেন, তোর বোনের বাসা, আমি যাব, কই থাকে। পরে ও মেয়েকে ফোন দেয়, মেয়ে ওই মামারও বকাঝকা করে, ওই মামাও সাক্ষী আছে যে তাদের ব্যবহার আসার খুবই খারাপ, যে আমি কেন পারমিশন ছাড়া ওখানে যাইতে বলবো বা এরকম, আমি এখানকার কি, তারা আমাকে এভাবে বকাঝকা করছে। পরে আমি ঠিকই বাইপেল যাই, বাইপেল যেয়ে খোঁজাখুঁজি করি, মেয়েকে ফোন দিই, শোনা তুমি আসো, আমি তোমায় খুঁজতেছি। মেয়ের বোনকে ফোন দিই, মেয়ের বোন আমাকে অকথ্য ভাষায় গালাগালিজ করে, যার রেকর্ডিং এখনও আছে। আবার ছেলেকে বলি, কিরে ওর বোনের বাসা তুমি তো জানো, আমাকে বলো। কয় ভাই আমি জানি না ঠিকানা, যে আমার টাকা পয়সা তুমি নিলে এখন কি করবা। বলছে ভাই সব ঠিক হয়ে যাবে। পরবর্তী দিন আমি আবার কর্মস্থলে আসি, আবার যাই, আবার গিয়ে তার বাসার কাছে যখন মেসেজ দেই, বলে ভাই আপনি জামঘরা আসেন, আশুলিয়া আসেন, পরে শ্রীপুর আসেন, ওখানে শ্রীপুর আসেন, তারপরে জিরানি আসেন। জিরানিতে গেলে সে তাই বলে যে আমি বসে আছি, এইটা আমার আপনার ওয়াইফ। কেন বলে যে মানে আমি, আপনি চিন্তার কোনো কারণ নাই, সে আমার চেহারা দেখে বলতেছে আপনি কিছু খান। এরপর ছেলের মারে ফোন দিল, ওর মারে ফোন দিয়ে বলতেছে মা মাহবুব ভাইয়ের ওয়াইফ নিয়ে সমস্যা, আমি কি এই জায়গায় মাথা ঢুকাই দেবো। ওর মা বলতেছে দেখ তুমি যদি পারো তাহলে মাথা ঢুকাই দেওয়া, যদি না পারো তাহলে ঢুকানোর ইয়া নাই। আমি কিন্তু আসার আগে ওই ছেলের মা বা ভাইরে ফোন দিয়েছিলাম, দেখেন আমানুল্লাহ মনে হয় কিছু একটা করতেছে, ও জানে আমার ওয়াইফ কই, ও যে টাকা পয়সা নিল, ও বলতেছে যে আসবে কিন্তু আসতেছে না। পরে মানে ওর মারে আমি বুঝাইতে চাচ্ছি যে আপনার ছেলেকে আপনি একটু চাপ দেন যাতে ও এদিক দিয়ে ইনভলভ না হয়। ঠিক আছে, ওরা আবার ভুল বুঝতেছে আমাকে যে আমি মনে হয় ওনার ছেলে খারাপ বানাচ্ছি, আমি মনে হয় সন্দেহ করতেছি, আমি তো ব্যাপারটা বুঝতেছি, এই জন্য তার গার্ডিয়ানদের ফোন দিচ্ছি। কিন্তু ওরা আবার কথাটা ওইভাবে কর্ণপাত করেনি। কোথায় আছে নিজের ছেলে কানা হলেও ভালো। এরপরে ছেলে যখন এভাবে বলতেছে তার মাকে, তার মা বললো দেখো তুমি যদি পারো তাহলে সমাধান করো, না পারলে নাই। ও ফোন কেটে দিয়ে সিগারেট দিচ্ছে, আমাকে দিচ্ছে। আমি বললাম যদি আমার মৃত্যু হয়, আমি কোনোদিন হারাম জিনিস আমার ভেতরে আমি ঢুকাই নেই, আমি কত যন্ত্রণায় থাকলে আমি সিগারেট খাবো না। ও সিগারেট খাচ্ছে আমার সামনে, খাচ্ছে আর বলতেছে আমি আপনার ওয়াইফ কোনো টেনশনের কারণে আজকেই যাবে। পরে আমার কাছে 10,000 টাকা ছিল, ওই 10,000 টাকা নিয়ে 2টা হাঁস কিনে মানে একটা বাজারে, বউ বাজারের পাশে একটা বাজার রয়েছে আপনার বাইপিল পার হয়ে, ওখানে হাঁস কেনে, এরপরে আপেল কিনে, মালটা কিনে আমার টাকা দিয়েই আবার 10,000 টাকা নিয়ে সে যায়, কই আজকেই আপনার ওয়াইফ যাবে। আমি আবার ওই খুশিতে ইলিশ মাছ কিনলাম, গরুর মাংস, মহিষের মাংস নিয়ে এসে রান্না করলাম, যেহেতু আমি নিজেই রান্না করি। তো রান্না করার পরে আমি ফোন দিচ্ছি রাত 8টার দিকে, কই গাড়ির শব্দ পাচ্ছি, বল যাইতেছি সমস্যা নেই। 9টার দিকে ফোনটা অফ। এরপরে পরের দিন ফোন ধরলে হঠাৎ বসে বলে যে আপনার স্ত্রী রংপুরে গেছে। আমি না বললাম তুমি নিয়ে আসতেছো, ডিভোর্স আটকাইলে রংপুরে কেন। পরে আমি রংপুরে গেলাম, যদিও আমি কথা দ্রুত বলতেছি, পরে আরও জটিল যে কাহিনীগুলো বলবো সময় সংক্ষেপ। পরে রংপুরে গেলাম, মেয়ে আমার উপরে মানে 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 অযৌক্তিক কিছু কথাবার্তা সংসার না করার উদ্দেশ্যে বলতেছে। কি কি? সে বলতেছে আমি ও মাছ ভাজি করলে আমি বলি রসা করলো না কেন, বা রস, এরপরে সে এগুলো ক্লেম দিচ্ছে। এরপরে আমি তাকে অযথা রাগ দেখাই কেন, এরপরে সে বাইরে ঘুরতে গেলে আমি তাকে বাইরে যাইতে দেই না কেন, এরপরে আমি বেশি বেশি মোবাইল চালাই কেন, এরপরে আমি বেশি এই বেশি প্রশ্নের উত্তরটা কিন্তু আপনি দেন নাই যে সে তাকে বাইরে কেন যাইতে দিতেন। আমি ওখানে আমি তাকে বাইরে যাইতে দিতাম না। হুম। মানে আমি হচ্ছে কি চাইতাম যে ও বাইরে গেলে আমি যাতে জানি, আমি কিন্তু পরবর্তী কাহিনীটা বলবো আসতেছে, কেন যাইতাম না। আচ্ছা যখন আমি সংসার করবে বিদায় সব দোষ বললাম, স্বীকার করলাম, আচ্ছা ঠিক আছে আমার। আমি আবার যাওয়া যেহেতু ফজরবেলা গিয়েছি, ওই ছেলেও রংপুরে ছিল তা আর আমি জানি না, যেহেতু এই মেয়ের বাসায় যাব। ওই যে আমি আশেপাশের লোকদেরকে আমি বলে রাখছি যে আমার স্ত্রীর সাথে ঝামেলা চলছে, তাদের বাসায় গেলে আমার সাথে কিছু একটু ঝামেলা হলে যে আপনার একটা আইসিন একটা হেল্প করে। তারা বলছে বাবা তুমি যাও, আমাদের এলাকার যাবে, আমরা হেল্প করবো। মেয়ের বাসায় গেলাম, মেয়ের মা আমাকে মানে ওই ছেলে বলতেছে ভাই আমিও রংপুরে। হঠাৎ করে আমি বলি, তুমি রংপুরে? তাই তুমি পার্কের মোড়ে আসো, এই বর্তমান আবু সাইদ চত্বর, ওখানে আসো। ওখানে দেখা করলাম, দেখা করার পর ছেলে ফোন দিলাম, আমাকে মেয়ে মানে আসতে দিবি না। আমি অনেক কান্নাকাটি করলাম, কান্নাকাটি করার পরে এক পর্যায়ে আসলাম। আসার পর মেয়ের মা বা ঝাঁক না বলি কিছু কথা, আমাকে তারা নির্যাতন করছে শারীরিকভাবে। মেয়ে রুমের ভেতর ছিল, সে আমার কোনো আত্মচিৎকার, আমার চিৎকারে সে কোনো রকম কোনো রেসপন্স দেয়নি। পরে আপনারে মারছে রীতিমতো ওর মা। জি পরে এলাকার মানুষ আমার চিৎকার শুনে তারা আসছে, আসার পরে দেখলো যে মেয়ের মাকে ডাকলো, ডাকার পরে বলতেছে ওখানে এই ছেলে কেন এখানে আসছে, কিন্তু ডিভোর্স দিয়েছে, তার ডিভোর্স পেপার শো করেন। তো আমার ওয়াইফকে ঘর থেকে বের করে মা নিয়ে আসলে বলে ডিভোর্স পেপার দেখা, তা মেয়ে দেখায় না। ডিভোর্স পেপার দেখা, মেয়ে দেখায় না, কিছু কথা বলে না। তুই ডিভোর্স দিসনি? মেয়ে বলে না। আমার ভাতিজা আমানুল্লাহ ছিল ওই দিন। তা এলাকার মানুষ বলে মেয়ে যেহেতু ডিভোর্স দেয় না, সে বাড়ির জামাই, আপনি এদের গায়ে হাত দিয়েছেন কেন। মেয়ের ভাগ্নি জামাই ছিল, তাকেও শাসাইলো এলাকার মুরব্বীজন। আচ্ছা এরপরে বললো তাই এখানেই থাকবে, আমার গার্ডিয়ানকে আমি নিয়ে আসবো। এমনকি আমার স্যারের ওয়াইফ, এখানে যা চাকরি করি আমি, খুবই ভালো ভদ্র শিক্ষিত নম্র মানুষ, ওনার মাধ্যমে ফোন দেওয়াছি স্যারের ওয়াইফের মাধ্যমে।
মানে আমার ম্যাডাম, তারপর স্যারের ছেলের মাধ্যমে, মেজর ছেলে যে আমার কোম্পানির এমডি, তার মাধ্যমে, যে তুমি আসো, মাহবুবপুরের সমস্যা করলে আমাদেরকে বলো, তুমি আসো, ঠিক আছে, তুমি আসো। সে মেয়ে বলতেছে যে ও তো আমার সাথে রাগারাগি করে, তুমি আমাদেরকে বলো, আমাদের চাকরি যদি করে রাগারাগি করে, এগুলো তো সিম্পল ব্যাপার, এগুলো সকলের জীবন সব সব হয়, তুমি ছোটো মেয়ে, তুমি আসো। মেয়ে ঠান্ডা হইলো, আমার গার্ডিয়ানকে আনতে বললো, আমার গার্ডিয়ান আস্তে আস্তে রাত 8টা বাজে, 10টা বাজে। আসার পরে ওই তখন একজন মুরব্বী ছিল, তো উনি বললো ঠিক আছে মেয়ে এখানেই থাকবে, ছেলে 1 বছর খরচা দিবে, আসা যাওয়া করবে। হুম ওখানে আমার বিয়েতে কারমাইকেলের এক বড় ভাই ছিল, আশরাফ ভাই, আমার এলাকার। হুম এবং আপনারা যারা আমার এলাকার মানুষ ভিডিওটা দেখবেন, যদি দেখার সুযোগ হয়, দেখবেন যে আশরাফ ভাইয়ের কাছে জিজ্ঞেস করলে পাবেন। আশরাফ ভাই আমাকে বললো, তোমার ওয়াইফকে আলিফ, তোমার ভাতিজা, একবারও মানে চাচি বলতেছে না কেন? এখানেই তো আমার প্রশ্ন। আমার মানে বড় ভাই কারমাইকেল থেকে মাস্টার্স করা, উনি ওখানেই থাকে। আমার বিয়েতে ছিল, ওই দিন তাকে ডাক দিয়েছিলাম, ভাই আমি একটা বিপদে, আপনি আসেন। সে এসেছিল। তো ওই ভাইটা বললো, সেই রকম যে চাচি বলার কথা এটা বলতেছে না কেন, অথবা ভাবি বলার কথা বলতেছে না কেন? আমি বললাম যে ভাই, আমি এর মধ্যে তো কিছু দেখতে পাচ্ছি না, অত সন্দেহেরও কিছু নাই, দেখা যাক কি হয়। মানে আমার স্ত্রীকে সেইভাবে খারাপ মনে করবে, আমি ওটা চাচ্ছি না, ঠিক আছে, থাক, আমার উপরেই দোষ আসুক। পরে আমি ভাইয়ের মেসে একদিন থেকে আমি পরীক্ষা, আমার ইনকোর্স পরীক্ষা শুরু হবে, আমি চলে আসলাম ঢাকায়। মেয়ের সাথে কথাবার্তা চলছে, হঠাৎ করে মেয়ে 17ই অক্টোবর আমাকে ফোন দিল যে তুমি তাড়াতাড়ি কোথায় আসো, রংপুরে আসো। কেন? যে তোমার আমাদের বাড়িতে কবিরাজ এসেছিল, তো কবিরাজ দেখে যে আমার পেছনে একটা ছেলে আছে। তো আমি আবার, আমার যেহেতু পার্সোনাল কবিরাজ আমার মা নিয়ে এসেছিলো, আমি আবার চলে গেছি আর এক কবিরাজের কাছে, রংপুর সাতমাথায়। সেখানে আমার চাচা, এই চাচা বললো যে, চাচার কাছে গেছিলাম, ও বললো যে আপনার পেছনে একটা ছেলে আছে, এই ছেলেটা আপনাকে তাবিজ কবজ করছে, কুবরি কালাম। তো বললো এটা তো আমানুল্লাহ ছাড়া কেউ নয়। তো তোমার কথা বলছিলাম, কই আপনার স্বামী এগুলো বিশ্বাস করে না, তো তোমার এই ভাতিজাই হবে। তাই আমি বললাম তো ঠিক আছে, আমি আসতেছি, বের হচ্ছি। 18ই অক্টোবর বের হলে মেয়ে বলে তোমাকে আসার দরকার নেই, আজকে কালকে আসো। 19শে অক্টোবর বের হলে মেয়ে বলে তুমি আজকে আসার দরকার নেই, কালকে আসো। 20শে অক্টোবর দিন আমি আর লেট করিনি, এসিবি দিয়ে আমি চলে গেছি ডাইরেক্ট, রংপুরে চলে গেছি। যাওয়ার পর আমি এক বন্ধুর মেসে উঠি, ওদের বাসায় তো আর ওইভাবে যাওয়া হচ্ছে না, বন্ধুর মেসে উঠি। ওঠার পরে আমি কারমাইকেলে দেখা করি, 20শে অক্টোবর দেখা করি। ও 10টা 11টার দিকে আসে। আসার পরে তুমি শোনা, তুমি 20শে অক্টোবর যেদিন তুমি আসলা লালবাগের মোড়ে, তুমি এসে আমার পিছন ছাড় দিয়ে তুমি বললা, একটা চিৎকার দিয়ে উঠলো, আমিও চমকে উঠলাম, ভাবলাম যে তুমি আসছো। তুমি বললা যে তুমি কি ভয় পাইছিলা? আমি কিন্তু আসলেই ভয় পেয়েছিলাম যে কোন মেয়ে এসে কি বললো, পরে দেখি আমার স্ত্রী। মানে আমি অপেক্ষা করতেছি, পিছন দিক থেকে এসে কোনো একটা মেয়ে হঠাৎ করে আসমাকে বললো, একটা ইয়ে বললো না, এই এভাবে চমকে উঠছি। তো এগুলো সব স্মৃতি শোনা। আসলে তুমি যে পথে গেছো, যেটা করলা, সেটা পৃথিবীর, আমি এরকমটা সমাজে পাই নাই যে কাহিনীগুলো তুমি পরবর্তী করলা। আমি তো স্যাক্রিফাইসের কোনো জায়গাটা কম রাখি নাই। ওকে আমি নিয়ে পরে ভেতরে ঢুকলাম, কারমাইকেলে ঢোকার পরে প্রথম দিন কিছু বলেনি, 20শে অক্টোবর 21শে অক্টোবরের দিন আবার আসলো। আসার পরে বলতেছে, আমানুল্লাহ তোমার ভাতিজা আমাকে জোর করে বিবাহ করেছে ঢাকায় 22 হ্যাঁ? সেপ্টেম্বর ও মাই গড! 22 সেপ্টেম্বর বিবাহ করেছে। আমি বললাম শোনা, তুমি এটা আমাকে কি বলছো? তুমি গেলা 16 সেপ্টেম্বর, টাকা নিচ্ছে ডিভোর্স আটকানোর, আমার টাকা নিয়ে তোমাকে বিবাহ করলো। তুমি কি একটু আমার মেসেজ তুমি দেখো না, আমার ফোন তো সে চালাইতো, আমার মেসেজটা সে চালাইতো, আমি মেসেজের উপরে মেসেজ দিতাম, বমি করতাম, বিছানার উপরে পুরো চাদর ভিজে যায়। আপনার বিবাহরত অবস্থায় আপনার ওয়াইফ আপনার ভাতিজাকে বিয়ে করে ফেললো? ও মাই গড! একই সাথে দুই স্বামী তার? আপনারা হয়তো ভুল বুঝবেন না, আমি তার জন্য কান্না করতেছি না, ও মাই গড! কিন্তু আমি কান্না করতেছি যে আমি একাকিত্ব আর যাকে জীবন সাথী করলাম, সে প্রতারণার জন্য? কিভাবে এই কাজটা করতে পারলো। আমি তার জন্য কখনো কান্না করি না, কিন্তু আমি যাকে চাইলাম, মানুষটাকে ভুল নির্বাচন করেছিলাম। সে যখন এই কথা বললো, আমি বললাম শোনা তুমি কি করেছো? সে তো আমার কাছে টাকা নিয়েছে, বললো আমি টের পেয়েছিলাম। তো তুমি কেমনে ওখানে কবুল বলতে পারলা শোনা? ও মাই গড! এরপরে বললাম তুমি ফোন দাও, কাগজটা নষ্ট করতে বলো। সে ওই ছেলেকে ফোন দিল, আমি আমার মোবাইলে রেকর্ডিং চালু করে রেখেছি। সে ফোন দিয়ে বলতে চাই তাড়াতাড়ি কাগজ নষ্ট কর। আমি কি বিয়ে করতে চাইছিলাম? তুই তো আমাকে জোর করে বিয়ে করছিস। ও একটা শিশু, দুধের শিশু, তোরে জোর করে বিয়ে করাইতে পারে? এখন ফাজলামো! মেয়ে ফোন দিল, আমার কাছে রেকর্ডিংটা আছে ফোনে। 21শে অক্টোবর মেয়ে ওই ছেলেকে বলতেছে আলিফ আমার ভাতিজারে, তখন ও ঢাকায়, আমি তো মেয়েকে রংপুরে কারমাইকেলে। ও ফোন দিয়ে বলতে তাড়াতাড়ি তুমি কাগজ নষ্ট করো, ডিভোর্সের আগে বিয়ে হয়েছে, যদি জানতে পারে সমস্যা হবে। তখন ছেলে বলতেছে আমি যাকে আপন মানুষ ভাবলাম, সে যদি এখন এই কথা বলে,
বলে না তুমি তাড়াতাড়ি ডিভোর্স মানে কাগজটা নষ্ট করো, কাগজ তোলো। এখন কাজীকে যদি আমি সত্য কথা না বলি আমি কি বিয়ে করতে চাইছিলাম, তুমি তো আমার স্বামীর বদনাম বলতা, আমার দুলাভাইয়ের বাসায় গিয়ে এইভাবে ফোর্স করে বিয়ে করছো, হ্যাঁ অটো চালা বাদ দিয়ে যায়। এখন যদি আমি সত্য কথা না বলি কাজীকে, তখন কাজী বলবে ডিভোর্সের আগে বিয়ে করছে, মেয়েটা খারাপ। এরপরে সে ফোনটা কাটলো, তার রেকর্ডিংটা আছে, মেয়ে এবং ছেলে। এর আধা ঘন্টা পরে সে বলতেছে যে শোনো কি, যে তুমি যে গেইলা না এখানে সময় নিয়ে 1 বছর, আমার মা হাত পা ধরাধরি করে 14 অক্টোবর ডিভোর্স পেপারে সাইন নিয়েছে। আমি বললাম ভাই আমি আসলাম 28 আগস্ট, সরি আমি আসলাম তোমার 28 সেপ্টেম্বর, আর তোমার কথা হচ্ছে তোমার সাথে আমার 1 বছর সময় দিল, 14 অক্টোবর ডিভোর্স পেপারে সাইন দিলা, 17 অক্টোবর আসতে বললা, আসলাম আমি 19 অক্টোবর এখানে, 20 অক্টোবর তুমি এই কথা বলতেছো, আর 21 অক্টোবর বললাম বিবাহ হয়েছে, আবার ডিভোর্সও হয়ে গেছে। বলছে তোমাকে তো একবারেই মা আমার হাত পা ধরাধরিকে সাইন নিয়েছে, হ্যাঁ আমি তো ঢাকায় সাইন দিই নাই, যে তখন তুমি তো আসছিলা, 1 বছর সময় দিল, কিন্তু এখানে ওই ছেলে এসে অজ্ঞান হইতো, আর ফোর্স করে আমার মা আমার হাত পা ধরাধরি করে আমাকে এক পর্যায়ে সাইন দেয়। আমি বললাম শোনা তোমাকে এখানে থাকা যাবে না, 1 মিনিটও না, আমার সাথে চলো। তাকে কি করলাম, সে বাসে আসতে পারে না, বাস স্ট্যান্ডে গেলাম, বাসে আসবে না। এরপরে চলে গেলাম বদরগঞ্জের ট্রেন নেই, বদরগঞ্জের ট্রেন নেই, পার্বতীপুরে ট্রেন নেই, সৈয়দপুর চলো, সৈয়দপুরে চলে গেলাম। ওখান থেকে প্লেনের টিকিট কেটে ঢাকা এয়ারপোর্টে আসলাম। সেই টিকিটটা আমার এখনও আছে, ওইটা আমি আনতে ভুলে গেছি, কিন্তু আসার 4-5টা ছবি ছিল আমার, বিমানে ওঠার ছবি আছে ওর, ও আসলো। মানে সে ইচ্ছা করে আসতেছে নাকি বাধ্য, আপনি জোর করলেন? ইচ্ছা করে আসতেছে, হুম। সে ইচ্ছা করে আসতেছে। তার মানে সে আগে আপনাকে ডিভোর্স দেওয়া, ওই ছেলেকে বিয়ে মানে করা, ওই 14 ছেলের অক্টোবর সাথে ডিভোর্স দিল, থাকা, সে আমার সাথে 21 জি, অক্টোবর মানে ওইগুলো আসতেছে। ওইগুলো সে শেষ করে দিতে চাইলো। হ্যাঁ ওই ছেলে শেষ করে দিতে চাইলো, কাগজটা হ্যাঁ। পাঠাবে কোথায়, ওই ছেলে যে বিবাহের কাগজটা আমি ঢাকায় গেলে আমাকে পাঠাবে, ঢাকায় মেয়ে সাইন দিবে, ডিসমিস, আমার এলাকার মানুষ যাতে না জানে। আর আমি চাচ্ছিলাম যে এলাকার মানুষ যাতে এগুলো না জানে, এলাকার মানুষ জানলে আমার স্ত্রী খারাপ ভাবে, আর আমি চাই সংসারটা হোক, কোনো মতেই ছাড়তে চাচ্ছি না, তার একটা মায়ে জড়িয়ে গেছি। তখন তাকে বিমান দিয়ে যখন নিয়ে আসলাম, আসার পরে সে আমার এখানে থাকলো, থাকার পরে 21 অক্টোবর থাকলো। 22 অক্টোবরে সকালবেলা সে আমাকে বলতেছে যে শোনো কি, তোমাকে কিছু কথা না বললে অন্যায় হবে, কি বলো, বলে তুমি না বলছিলে এয়ারপোর্টে তোমার চেহারা কালো হয়ে গেছে কেন, আর তুমি ট্রেনের টিকিট পাচ্ছ না কেন, আমি যে কুরবানি ঈদে ওদের বাড়ি, রমজানের ঈদে সরি কুরবানির ঈদে যে ওদের বাড়িতে গেছিলাম না, তো যখন আমি রংপুরে আসি, তো ও আমাকে বিভিন্নভাবে বলে যে আপনি আমার বাড়িতে গেছিলেন, আপনার স্বামী জানে না, এলাকার মানুষ এখন জানে আপনার সাথে আমার সম্পর্ক আছে, এখন আমার আব্বা আম্মা আপনার সাথে বিয়ে দিবে, আপনি ঢাকায় চলেন, আমার আব্বা আম্মা ঢাকায় গিয়েছে, আপনি চলেন। কই যে আমি তখন তার সাথে আসি, আসার পরে আমার মা জানে যে আমি তোমার কাছে আসতেছি। ও ও আপনি জানেন যে মেয়ে রংপুরে, মেয়ে তখন ঢাকাতে, আপনি জানেন না? ওই যে আর এয়ারপোর্ট সে বলতেছে যে সে টিকিট পাচ্ছি না, সে টিকিট পাচ্ছে না জি, জি, জি। নীলফামারীতে। ও মাই গড! এরপরে সে বিমান কি দিয়ে, সিনেমা! জি বিমান দিয়ে আসার পরে আমার পরের দিন বলতেছে যে সকালবেলা 22 অক্টোবর সকালবেলা 7:30-8টার দিকে যে এরকম সে নিয়ে আসছে, আসার পরে দেখি তার মাও নাই, তার আব্বাও নাই। আমি বলছিলাম কি তুমি এই কাজ করলা, তারপরে কি হয়েছে তাড়াতাড়ি বলো। সে বলতেছে সে আমাকে ওখানে 20 দিন তার রুমে রাখলো। আমি বললাম শোনা, ও তুমি কি আমাকে ফোন দিতে পারো না শোনা, তোমার আমার ফোনে তার কথা হচ্ছে, তুমি বলতেছো যে আমি ট্রেনের টিকিট পাচ্ছি না, আমার পরীক্ষা শেষ হয়নি, ও বলতেছে আমার অনার্স পরীক্ষা শেষের একটা না দিয়েই আমাকে নিয়ে আসছে, শেষের অনার্স পরীক্ষা একটা না দিয়েই নিয়ে আসছে, শেষ পরীক্ষাটা জোর করে এসে দেখি ওর আব্বা মা নেই, আমাকে 1 মাস ওখানে 20 দিন ওখানে রাখলো। আমি বললাম প্রত্যেক দিন কি তোমাদের শারীরিক সম্পর্ক, যে প্রত্যেক দিনে আমি বললাম শোনা, তুমি এত বড় প্রতারণা করতে পারলা, তোমার চেহারা তো আমি দেখে বলছিলাম রেল স্টেশনে যখন তুমি আসো, তোমার চেহারা কালো হয়েছে কেন, তুমি না বললা যে গ্রামের পানি, বলছে এগুলো মিথ্যা কথা ছিল। আমি বললাম তুমি তওবা করো, তুমি তওবা করো। ওই ছেলেকে ফোন দিলাম, 15 থেকে 20 দিন আমি একটু মানসিক পাগলের মতো হয়ে যাই। ওকে বলে তুই এটা কি করছিস, ও বলে ভাই আপনার স্ত্রী যা বলে সব কি মিথ্যা, আর কেউ কি না চাইলে কাউকে জোর করে রাখা যায়। তারপর আমার স্ত্রীকে বলি, একবার ও বলে হ্যাঁ, একবার বলে না। আমি আবার দ্বিধাদ্বন্দ্বে পড়ি যে আমাকে ট্রাই করার জন্য বলতেছে কিনা, বা আমার স্ত্রী আমাকে যেভাবে মানে বলে যে আমি খারাপ, তা আমাকে ভালো করার জন্য বলতেছে কিনা, বা মানে তারা যে আবেগ অনুভূতি এইভাবে আমাকে ইয়া করার জন্য, শাস্তি দেওয়ার জন্য বলতেছে কিনা। তুমি কি সত্যি কথা বলো, তুমি কি আসলে এরকম কাজ করছো, তোমার দ্বারা তো এগুলো হওয়ার কথা না, তুমি শোনা বিশ্বাস করো,
তোমার এই বিশ্বস্ততার জন্যই আমি তোমাকে মানে অবিশ্বাস করতে পারি নাই যে এই কথা। আপনার স্ত্রী আরেকজনের সঙ্গে মাস কাটাইলো এক বিছানায়, এইটা শোনার পরে আপনি স্বাভাবিক থাকলেন কেমনে? তারপরে ওই স্ত্রীকে আপনি চাইলেন কেমনে আবার? তাকে আমি ও কথা বলার পরে তওবা পড়াইলাম, এরপরে তাকে বললাম, মানে মাফ করে দিলাম আর কি। দেওয়ার পরে মেয়ের সাথে ওই ছেলের যোগাযোগ পুরা অফ করে দিলাম 2 মাস। হঠাৎ করে মেয়ের 2023 সালের 28শে ডিসেম্বর সে পরীক্ষা হবে। আমি বললাম আমি তো অনেকদিন থেকে বাড়ি যাই না, তোমার ইমপ্রুভমেন্টের পরীক্ষা, তোমাকে আমি রংপুরে নামাই দিয়ে আমি বাড়িতে যাব, সমস্যা নেই তুমি থাকো। তো বলতেছে যে না আমি যাব, আমার তাড়াতাড়ি যাইতে হবে। তা আমিও তো যাব, তুমি পরীক্ষা দিবা, আমরা একসাথে চলে আসবো। আমি কোচিং করাইতে গেলে আমি সন্ধ্যার দিকে চলে আসলাম। মানে আপনার 28শে আগস্ট, 27শে ডিসেম্বর 2023 চলে আসলাম। আসার পরে কেয়ারটেকার ড্রাইভারের মেয়ে বলতেছে কাকা কাকা, যে বলো কি, কাকিতে চলে গেল, কই গেল, বলতেছে যে ব্যাগটা নিয়ে চলে গেল। পরে আমি সিসি ক্যামেরা চেক দিলাম, ঠিকই দেখি ও চলে গেছে। আমি বললাম যে ময়না তুমি কই গেলা, বলে আমি চলে আসছি। কই তুমি? বলে, চলে আসছি, আমার পরীক্ষা আছে। আমি বললাম তোমার সাথে আমি একসাথে নিয়ে যাবো, তুমি কেন শোনো বারবার, তুমি এভাবে একাই যাচ্ছ, আমি তো যাইতে চাইলাম, আমার কি কোনো কথা তুমি শোনো না? সে বলেছে আমি পরীক্ষা দিয়ে আসবো, সমস্যা নেই। সে ঠিকই তার 28 তারিখ পরীক্ষা হয়ে গেছে, এটা আমি জানি। মেয়ের সাথে কথা চলছে যে তোমার পরীক্ষা, যে হ্যাঁ পরীক্ষা হয়েছে, ভালো হয়েছে। এরপরে 2 তারিখে পরীক্ষা আছে। 2024 মনে হয় সরকারি নির্বাচন হয়েছে, তাই না? 7 জানুয়ারি। তো মেয়ের 2 তারিখে একটা পরীক্ষা আছে, এরপরে সরকারি নির্বাচনের পরে আর একটা পরীক্ষা আছে। তা আমি ওকে পরীক্ষা দিলাম, 28 তারিখের পর আর ফোন ধরে না, 2 তারিখের ফোন ধরে না। পরে আমি এক স্টুডেন্টের আমুর মাধ্যমে আমার শাশুড়িকে ফোন দিলাম। মা বলতেছে আমি তো পরীক্ষা দিতে আসে নাই তো আমার মেয়ে। আমি বলি আপনার মেয়ে পরীক্ষা দিতে আসে নাই? আপনার মেয়ে না পরীক্ষা দিতে গেল 28 তারিখ, একটা পরীক্ষা ইমপ্রুভমেন্ট, 2 তারিখে পরীক্ষা, সে পরীক্ষা দিতে যায় নাই। আমার স্টুডেন্ট আম্মুই ভাই বলছে, আমি কান লাগাই শুনি। যখনই ওরা বলছে আসে নাই, তখন ফোন করে আমার স্ত্রীকে ফোন দেয়, নানান কাহিনী, সে আর ফোন রিসিভ করে না। এরপরে আজ 4 থেকে 5 দিন পর ফোন রিসিভ করলে আমাকে বলে সে ম্যাচে উঠছে। আমি বলি, তুমি ম্যাচে উঠছো? যে হ্যাঁ। তুমি পরীক্ষা দিতে যাবা, আমি কিন্তু পরীক্ষার ওখানে যাবো, তোমাকে পরীক্ষার ওখান থেকে ধরে নিয়ে আসবো। ও কিন্তু পরীক্ষা ঠিকই দিতে যায় না। আর পরবর্তী পরীক্ষা খোঁজ নিয়ে দেখছি আমার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, ওই রংপুর সরকারি কলেজের যে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের যে ক্রানি চন্দন দা, ওনার মাধ্যমে নাম্বার নেই। ওই চন্দন দা বলে তো কই আপনার ওয়াইফের সব কিছু দিলাম, পাইছে না। বললাম দাদা আমার তো পরীক্ষা দিতে নাকি যাবে না। পরবর্তী আমি কি গেলাম, রংপুরে গেলাম, ওনাকে ম্যাচে, রংপুর শহরের প্রত্যেকটা ম্যাচ 2 দিনের ছুটিতে গিয়ে তন্ন করে 14 দিন খুঁজলাম। মেয়ের সাথে কথা চলছে, ও কিন্তু জানে না আমি রংপুরে আছি। আমি 2 দিনের ছুটি নিয়ে গিয়ে 14 দিন খুঁজলাম, প্রত্যেকটা ম্যাচ তন্ন করে খুঁজছি। আমার পা প্রায় ফুলে গিয়েছে, রংপুর শহরের প্রত্যেকটা অলিগলি ছাত্রী ম্যাচ, ছবি দেখাই, দেখেন তো এই মেয়েটা এখানে কি আসছে, দেখা যায় এখানে নাই। আর মেয়ের সাথে কথা চলছে, সেই ম্যাচে আছে। তো ওর ফর্ম ফিল আপ, অনার্স, মানে যেহেতু একটা ইমপ্রুভমেন্ট পরীক্ষা, শেষ ফর্ম ফিল আপ হবে। তা আমি এবার পড়তেছি কি, ও যেহেতু ফর্ম ফিল আপ এখানে আসবে, সরকারি কলেজে অবশ্যই সে আসবে। তো আমি ওখানে কখনো 3 ঘন্টা দাঁড়ায় থাকি রংপুর কলেজে, কখনো আমি দাঁড়ায় থাকি ওর বাড়ির সামনে 3 ঘন্টা, এভাবে থাকি। ও আর আসে না। শেষ যেদিন ফর্ম ফিল আপের ডেট, ও আমাকে ফোন দেয়, তাড়াতাড়ি ফর্ম ফিল আপের টাকা দাও। হ্যাঁ দেবো শোনা, তুমি ফোন ধরো না কেন, 3 দিন পর ফোন দিলা। তো টাকাটা কি তাড়াতাড়ি চন্দনদাকে ফোন নাম্বার দিল। আমি তো ওই চন্দনদার সাথেই আসি, ওর ডিপার্টমেন্টের ক্রানির সাথেই আসি, ও আর জানে না। পরে আমি তাড়াতাড়ি নিজ হাতে ফর্ম ফিল আপ করলাম, ছবি তুলে নিয়ে আসছি, আমার কাছে ছবিটা এখনও আছে। ছবি তুলে নিয়ে আমি বললাম শোনো আমি টাকা পাঠাই দিয়েছি চন্দনদারে, তোমার ফর্ম ফিল আপ হয়ে গেছে। পরে আমি বললাম তুমি আসবে না, বলতেছি আমি 11টায় জানাবো। মেয়ে রাত 11টার দিকে ঠিকই আর ফোন দেয় না। পরে আমি ফোন দিলে ফোন বন্ধ। 2 দিন পর আমি চলে গেলাম তাজহাট রংপুরে পুলিশের কাছে, যে আমি বললাম এরকম আমার স্ত্রী শ্বশুর বাড়িতেও নেই, আমার ইয়েতেও নেই। সে বলে মেসেও ফোন বন্ধ, একটু প্লিজ আমাকে লোকেশনটা বের করে দেন। লোকেশন বের করলে ঠিকই ছেলে নবীনগর, ঢাকা কুটুরিয়া বাজার ক্যান্টনমেন্টে দেখায়। ছেলে যেখানে থাকে ওখানে নবীনগর কুটুরিয়া বাজার ক্যান্টনমেন্ট দেখায়। রংপুরে ঘুরে বেড়াচ্ছেন? আমি রংপুরে ঘুরে বেড়াচ্ছি। তখন আমি ওই ছেলেকে ফোন দিলাম যে আমার স্ত্রীর ঠিকানা তোর ঠিকানা কেন রে ভাই দেখায় রে। আমি পাগলের মতো যখন কান্নাকাটি করতেছি, তখন মেয়ে আধা ঘন্টা পর আমাকে অন্য একটা নাম্বারে ফোন দেয়। আমি ফোন দিয়ে সে কথা বলে না। সে যখন কথা বলে না, আমি তখন বাসে ঢাকার উদ্দেশ্যে আসতেছি, সে ফোন কথা বলে না। আমি হ্যালো বলতে সে বলতেছে যে তুমি কোথায়। আমি বললাম শোনা আমি তো চলে আসছি রংপুরে, তোমাকে আমি 2 দিনের ছুটিতে এসে 14 দিন খুঁজলাম, তুমি কই। সে বলে আমি কি তোমাকে খুঁজতে বলছি, আমি কি বলছি তোমার ওখানে যাবো না, আমি আসি। তার রেকর্ডিংটা এখনও আছে, ওই দিনের পর থেকে যত কথা হয়েছে সব রেকর্ডিং এখনও আছে আমার কাছে। তুমি আমি কি বলছি যাবো না, আমি তো যাবো। এরপরে মেয়ে চলে আসলো, আমি চলে আসলাম। আসার পরে ওই ছেলের বাসায় উঠলাম, ওই ছেলে যেখানে থাকে। বললাম যে এখানকার ঠিকানা কোথায়, ওর বোন তো এখানে থাকে, হয়তো এই আশেপাশে থাকতে পারে। এরপরে আমি ওখান থেকে আসার পরে 4 তারিখে আমাদের বিবাহ বার্ষিকী ছিল। আমি বললাম তুমি আসবে না, বলছে আমার বোন অসুস্থ। আমার জানেন এরপরে আমার শুনতে আগ্রহ হইতেছে না, কেন কি আমি বলি, আপনি দেখতেছেন আপনার ওয়াইফ অন্য একটা ছেলের সঙ্গে শুয়ে বেড়াইতেছে, তার সঙ্গে থেকে বেড়াইতেছে, আপনার কাছ থেকে পালায় বেড়াচ্ছে, এবং তারপরে আপনি পাগলা কুত্তার মতো, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, আপনি তার পেছনে ঘুরে বেড়াইতেছেন কেন? আমি বলতে পারতেছি না তারে। ধরো
আপনার ওয়াইফ কাউকে ভালোবাসলেও ডিফারেন্ট ছিল, সে দিনের পর দিন মাসের পর মাস আরেকটা ছেলের সঙ্গে শরীর শেয়ার করতেছে, বিছানা শেয়ার করতেছে, আর আপনি বলতেছেন ভুলতে পারতেছেন না। তার ওটা তখনও আমি জানি না যে সেই ছেলের সাথে কেন? ও তো নিজের মুখে বললো যে 20 দিন গিয়ে ওই পাশে পড়েছিল, ওর পাশে প্রথমটা ছিল। তাকে ক্ষমা করে দিয়েছি। ও প্রথমটা বাবা, প্রথমটা আমি তাকে ক্ষমা করে দেওয়ার পর যখন বললাম যে ও বলছে বান্ধবীর বাসায় আসি, বান্ধবীর ছেলের জন্মদিন, আমি আসবো, ও ঠিকই আমাকে গাবতলীতে 9টার থেকে দাঁড় করে রাত 12টা পর্যন্ত দাঁড় করে রাখছে। পরে বলছে যে ঠিকানা দেখা যাচ্ছে যে খুঁজবো, দেখি তুমি আশেপাশে আসো কিনা। পরে মেয়ে বলতেছে আমি আসতেছি, রেকর্ডিংটা আছে। ও আসলো, রাত 1টা থেকে বাসায় নিয়ে আসলাম। আসার পরে বাসায় নিয়ে এসে আপনার সাথে থাকলেন যখন, তখন কি আবার আপনার সাথে শারীরিক সম্পর্ক হয়েছে? জি, হ্যাঁ হ্যাঁ, তখন হয়েছে। দুইজন মানুষের সাথে একই সাথে মেনটেন করতেছে? হ্যাঁ। এরপরে গত এই শেষ যে ধরাটা খাইলো, গত মানে এটা যেটা ছবি, যে না এটা না, ওই যে আপনার ওই যে মুসলিকাটা হাতে নেন, শেষ যে ধরাটা খাইলো সেটা হচ্ছে গত 5/5/2024। আমি ভার্সিটির পরীক্ষা, আমি বই কিনতে গেলে ওই ছেলে আসে, আমি বই কিনতে আসছি, ওই ছেলে আমার বাসায় আসে। আসার পরে তারা অনৈতিক অসামাজিক কার্যকলাপ অবস্থায় ধরা পড়ে। আপনার বাসায়? আমার বাসায়। সেই ভিডিও ড্রাইভারের মেয়ে, জি সেই ভিডিও ড্রাইভারের মেয়ে করে রাখে। আমি খোঁজ পেয়ে আসলে আমার স্ত্রীকে জিজ্ঞেস করি, সে বলে এই ঘটনার সত্যতা, হ্যাঁ সে স্বীকার করে। এই ছবিটা? হ্যাঁ, এই ছবিটা পরেরটা বলতেছি, এইটা নেন আগে হাতে, এটা তারা মুসলিকাটা আমরা নেই। ও মানে আপনার বাসায় অনৈতিক কাজ করতেছে, সেই অবস্থায় ভিডিও করে রাখা আমার ড্রাইভারের মেয়ে ভিডিও করে রাখছে, এবং তারপরে আপনি এসে ধরলেন, ধরার পরে মুসলিকাটা নিলেন। মুসলিকা আমার স্যারেরা নিল, স্যারের ছেলে নিল, স্যারের ওয়াইফ নিল মুসলিকা। তারা এই মুসলিকাটা দিল যে আমরা এরকম কাজে লিপ্ত হয়েছি। আমি স্বেচ্ছায় অর্থাৎ আমার স্বামীর সাথে সম্পর্ক ছিন্ন করে জীবনের মতো চলে গেলাম, আমার আর কোনো দাবি দেওয়া থাকবে না, এবং আমানুল্লাহ আমিন অসামাজিক কাজে লিপ্ত এসে এখানে এসে ধরা পড়ার পর বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত ছিলাম, আমি স্বেচ্ছায় চলে যাচ্ছি, যাওয়ার পরে কোনো দুর্ঘটনা ঘটলে এর জন্য আমি দায়ী থাকবো না। দুইজনের সিগনেচার আছে, আঙুলের ছাপ আছে। হ্যাঁ, তারপরে বলেন। হ্যাঁ, এরপরে তাদেরকে বের করে দেওয়া হলো। আমি আগে স্টুডেন্টের বাসায় থাকতে বললাম, তুমি যাইও না। পরে ও আমার স্টুডেন্টের বাসায়, এরপরেও আপনি বললেন তুমি যাও না? জি এরপরেও আমি বলছি তুমি আমার স্টুডেন্টের বাসায় থাকো। এরপরেও আপনি আপনার বউয়ের আবার জি রাখতে যাইতেছেন? জি রাখার উদ্দেশ্যে। জি, ও আমার স্টুডেন্টের বাসায় না থাকে ফোন। সমস্যা তো আসলে ওর না, সমস্যা তো আপনার বউয়ের ভিডিও আরেকজনের সাথে করলো, আপনি দারোয়ান, আপনি মুসলেকা নিলেন, এরপরেও কি আপনি বলতেছেন যে এটা আপনি বিশ্বাস করতেছেন না? না, ওটা তো বিশ্বাস করলাম। দেন হোয়াই? তারপর আমি কি রাখতে চাইছিলাম যে তুমি থাকো। কেন? তোমাকে ভুলতে পারতেছি না যে আমি যে মানুষটাকে নির্বাচন করছিলাম, সেই মানুষটাকে ছাড়া আমি থাকবো কিভাবে? সে জাস্ট একটা প্রতিচ্ছবি হিসেবে আমার কাছে থাকো। তাকে আমি বললাম তুমি স্টুডেন্টের বাসায় থাকো, তুমি কেন শোনা, তুমি চলে গেলা। তারপরে বললাম বান্ধবীর বাসায়। 4 দিন পর আমার সাথে তুমি বাইফেলে দেখা করলো, বাইফেলে ব্রিজে দেখা করলো, একটা হোটেলে গেলো, থাকলো, আবার 1 দিন পর থাকলো। আমি এক আর্মি কর্পোরালের বাসায় এনে রাখলাম, নতুন বাসায় উঠাইলাম তাকে। আমার স্যারেরা যদি জানে, স্যারের ছেলেরা, তার সাথে আমার সম্পর্ক যোগাযোগ আছে, আমার চাকরি থাকবে না। এই ভয়েও আমি বলছি আমি চাকরি করবো না, আমি তোমাকে চাই শোনা, তুমি থাকো, তোমাকে ভুলতে পারবো না। পরে শুনি ও 4 দিন ধরা খাওয়ার পর ওই ছেলের সাথে ছিল। এরপরে পালায় গিয়া পল্লী বিদ্যুতে আমার ফুফাতো বোনের বাসায় যায়। সে দেখে মোবাইলে ওই ছেলে বিবাহ করে আসছে, একটা ছেলে, মানে ওই আমার ভাতিজা আমানুল্লাহ বিবাহ করে আসছে। এই ভিডিও মানে ছবি দেখছে পাগড়ি পরে। দেখার পরে আমার ফুফাতো বোনের বাসা পালাই গেলে, সেখান থেকে আমি আবার তাকে ধরাই, আমার ফুফাতো বোন ফোন দিলে ওখান থেকে নিয়ে আসে, আমি এক আর্মি কর্পোরালের বাসায় রাখি। ওখানে 4 দিন থাকার পর নতুন একটা ভালো বাসা খুঁজে তাকে রাখি, আমার স্যারেরা জানে না। দিনের বেলা তাকে আমি সময় দিতাম। এমনকি ওখানে যাওয়ার পর দেখি সে ওখান থেকে ওই ছেলেকে ফোন দেয়। যখন দেখি অবস্থা খারাপ বিগতিক, তখন আমি তার ফ্যামিলিকে জানাই যে যেখানে আপনারা বিবাহ দিয়েছেন সেখানে আন্টি তাড়াতাড়ি আপনার বউ পাঠান ঢাকায়, আর না হয় আমি টাকা দিচ্ছি, আপনারা ঢাকায় আসেন, আপনার ছেলেকে নিয়ে যান, ধরে নিয়ে যান, না হলে কিন্তু অবস্থা অনেক খারাপ, অনেক কিছু হয়ে গেছে। তখন তারা আমাকে বলে আমি নাকি মিথ্যা দুর্নাম দিচ্ছি, মিথ্যা বদনাম দিচ্ছি। দেখেন, আমি একটা এতিম ছেলে, অনেক কষ্ট করে মানুষ হয়েছিলাম। আমি চাইছিলাম যে আপনারা ব্যাপারটা বোঝেন। আমি না বললাম আপনাদের যে আপনার ছেলে অনেক বড় দুর্ঘটনা ঘটিয়েছে, আপনারা আপনার বউ পাঠান, আর না হয় ছেলেকে ধরে নিয়ে যান। আপনারা চাইলেই পারতেন ব্যাপারটা সমাধান করতে, কিন্তু আপনারা করেননি। আপনার ছেলে যা চায়, হারাম একটা জিনিস ছেলে চায়, ওইটাই করলেন। আর একটা হারাম তো আপনিও করতেছেন। সে এখান থেকে লাস্ট 26শে জুন আমি মাংস আনতে গেলে ওই মাঝখানে আবার পালায় যায়, নতুন বাসা থেকে পালায় যায়, আবার আসে। তারপরে আপনি আবার নিছেন? জি, 26শে জুন আমাকে মাংস, যে সে পালায় যখন যায়। এই ছবিটা কিসের এটা বলেন, শেষ করেন এটা দিয়ে। এই ছবিটা হচ্ছে মেয়েকে আমি, আমার ওয়াইফ
সে তার বাসায় থাকতো, ওই যে আপনি বললেন না আত্মীয় স্বজনের বাসায় যাইতে দেন না কেন, তার বাসায় থাকতো। তো ওখানে একটা রানী আপা নামে একটা আপা আসতো, ওনার মানে ওনাকে ওনার বিবাহের বয়স্ক একটা আপা, মানে বিবাহের যোগ্য, ওই আপাটার বিবাহ দিবে, ছেলে দেখতে আসবে। তো আমি বলছিলাম রানী আপা যদি আসে বা বাইরে গেলে তুমি তার সাথে যাবা না, আমি আগ থেকে বিবাহের শুরু থেকে বলতাম যে বাইরে যাবা না, তোমার মা যদি ওষুধ আনতে বলে তোমার মাকে তার ভাই এসে আনবে, এবার তুমি জরুরি প্রয়োজন ছাড়া যাবা না। তো কী করতো ওই রানী আপা ওর বড় বোনের বান্ধবীর, হ্যাঁ মানে বোন আর কি, বড় বোনের বান্ধবীর বোন, তো ওখানে যেহেতু আসতো লালমনিরহাটে বাড়ি পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে বা যে কোনো কারণে আসলে ওখানে, তো ছেলে দেখছে একটা রংপুরের, ওই উদ্দেশ্যে ওদের বাসা আসছিল। তো আমার ওয়াইফ করে কি রানী আপার সাথে ওই ছেলে দেখতে যায়, ওই মানে ওই মেয়ের রানীর বিয়ে হবে, মানে রানীর গেল, হবু বরকে হ্যাঁ। দেখতে গেল। তো ওই ছেলে কি করছে, আমার ওয়াইফের নাম্বারটা নিচ্ছে, আমার স্ত্রী তাকে মানে নাম্বারটা নিয়েছে, বা আমার স্ত্রী তাকে দিয়েছিল কিনা সে আমাকে বিস্তারিত কাহিনী বলেনি। দেওয়ার পরে সে কথা রেগুলার কথা মানে বলছে, মানে কথা না বললে তোর ছেলেটা শেষ পর্যন্ত হোটেলে নিয়ে যেতে পারে না। ওয়েট ওয়েট, এটা আপনার ওয়াইফ হোটেলে ওই ছেলের সাথে? জি জি জি, কথা না বললে তো আর হোটেলে নিয়ে যেতে পারে না। সে বলে আমাকে বলছে যে ছবিটা আপনি তুলছেন? না, দাঁড়ান, সে বলে আমি ও হঠাৎ করে এই ছবি 3টে ছবি দিয়ে পাঠাইছে আমার মানে ইমুতে কে? দেওয়ার, ওই যে যে ছেলে নিয়ে গেছিলো। নেওয়ার পরে বলতেছে ভাই, আমি বললাম এই ছবি কোথায় পেলেন, বলতেছে ভাই এটা আপনার ওয়াইফ না, হ্যাঁ। তা আপনার ওয়াইফ তো একজন খানকি। আমি বললাম কীভাবে? সে বলতেছে যে আপনার ওয়াইফকে ভালো মনে করেন, হ্যাঁ করি। তারপরে ও আমার ওয়াইফ, আমি ঘরে, তখন আমি মোবাইলটা নিয়ে আমার অফিসে গেলাম, দেখি কী রহস্য। তারপরে বললো যে ভাই এই মানে, তখন আমি আমার চেক দিতে পারতেছি না, যত খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছে। পরে আমি গেলাম, যাওয়ার পরে বললাম দেখো তো এই ছবিগুলো তুমি কে কোন ছেলে পাঠাইছে, হ্যাঁ কিউ দিয়ে পাঠাইছে, নাম্বার তো আর ইমুতে ওঠে না। তো বললো যে সে স্বীকার করলো যে এরকম রানী আপাকে ছেলে দেখতে যাচ্ছে, তা ওই ছেলে আমার নাম্বার নিয়ে গেছিলো, বলছে যে আপনার সাথে একটু জাস্ট কথা বলবো, আপনি আসেন। মানে পরে আমাকে বলে আমি মানে লালবাগে যাই, লালবাগ থেকে আমাকে সে জাহাজ কোম্পানির মোড়ে নিয়ে যায়, নিয়ে যেয়ে একটা হোটেলে ঢুকায়, নিচতলায় যেহেতু মানুষ, পরে বললো যে এখানে কথা বললে ভালো হবে না, আপনি 2 তলায় আসেন। পরে আমি 2 তলায় আমি যেতে ভয় খাই, সে আমাকে যেভাবে বলছে তার কথা নকল করবো না, সে বলছে যে ভয় ভয় খাই। আমি বলি তুমি ভয় খাওয়া আবার গেলা 2 তলায়, তবে 2 তলায় নিয়ে গেলো, একটা রুমে যেয়ে দরজা আটকাই দিল। পরে আমি কি করলাম, গলায় ছুরি লাগাই দিলাম, আমার সাথে অনৈতিক কাজ। তাই বললাম তুমি গলায় ছুরি লাগাই দিলে আর কিছু? কয়েছে না কিছু করে নাই। পরে বলছে আপনার সংসার ভাঙার জন্য আমি ছবিগুলো আপনি তুললাম, ওই ছেলে বিডিআরে জব করে, তো মানে ছবিগুলো তুললাম। এই তখন আমার মেয়ে পা ধরলো, পা ধরে মাপ চাইলো, তার এই মোবাইলে ভিডিওটা ও নিজে ডিলিট করে দিয়েছিল সেটা জানি না, ভিডিওটা নেই। পা ধরার ভিডিওটা আমি আমার অফিসে যেহেতু পা ধরছিল, আমি লুঙ্গি পরা ছিলাম, রেকর্ডিং করে রাখছি, রেকর্ডিংটা আছে, পা ধরে মাপ চাচ্ছে কীভাবে গেল, কিন্তু ভিডিওটা নেই। ভাই রে ভাই, ও মাই গড। এনিওয়ে, শেষের অবস্থাটা কি? এখন শেষ করব। শেষে 26শে জুলাই আমি তাকে এয়ারপোর্টে ঘোরায় নিয়ে আসলাম, রানওয়ে যেদিকে বিমান নামে কাছাকাছি ঘোরায় নিয়ে আসলাম। ছবিটা আছে আমার কাছে, 26 তারিখ আমরা একসাথে এক রেস্টুরেন্টে, মানে ইসিবি চত্বর, যারা আপনারা চেনেন ইসিবি চত্বর বিসমিল্লা বিরিয়ানি হাউসে, আমি ওকে ডিম খিচুড়ি পছন্দ করে খাওয়াইলাম। খাওয়ার পরে ওকে আমি এয়ারপোর্টে রানওয়ে ঘোরাইলাম। আমার 2টা চাচতো ভাই বিদেশ যাবে, ফিঙ্গার দেওয়ার জন্য আসছিল, তো ওদের মাংস রান্না দরকার। আমি স্টুডেন্টের বাসায় ফ্রিজে মাংস রাখছি, তো ওই মাংস নিয়ে যাচ্ছি, তো বলতেছে রসুন নিয়ে আসো, রসুন নাই। তা আমি রসুন আনতে যে আধা ঘন্টা লেট হয়ে গেছে, মানে মানে রসুন নিয়ে যাবো আর কি, ওখানে যে দেখি ও নাই। পাতিলে চাল পড়ে আছে, মানে পাতিলের যে চালটা পাতিলেই আছে এখনো, মানে এখন পর্যন্ত আছে। সে 26শে জুন, কথা হচ্ছে 2024-এ 26শে জুন সে যায়, পাতিলের চালটা এভাবেই আছে। যে দেখি নাই, ফোন দিলাম, মানে তুমি কই? চলে আসছি। পরে ফোন বন্ধ। পরে মেয়ের সাথে আমার কথা হয়, ঠিক আছে তুমি যেহেতু থাকবাই না, তুমি ওর ছেলের কাছে যাবা না। বলছি ঠিক আছে, আমি ওর কাছেও যাবো না, তোমার কাছেও থাকবো না। এই পর্যন্ত 5শে জুলাই পর্যন্ত কথা এভাবেই ছিল, সে ওর কাছেও যাবে না, আমার কাছেও আসবে না। কিন্তু বিকালবেলা 5শে জুলাই বিকালবেলা সে বলতেছে আমি ওর কাছেই যাব। আমি বললাম শোনা তুমি কি বলো? পরে আমি তাড়াতাড়ি ফোনটা কেটে দিয়ে বাসে উঠে চলে গেলাম। 6 জুলাই মেয়ের বাসা ফজরবেলা গেলে মেয়ে আমাকে আঘাত করে, ইট দিয়ে ঢিল মারে। দেখেন, মেয়ে আমাকে ইট দিয়ে ঢিল মারে, আমার পায়ে আঘাত পাই। তার মাকে এক পর্যায়ে বলে ঠিক আছে আমরা মেয়ে নীলফামারীতে পাঠাবো না, নীলফামারীর ছেলেরা ভালো না, ঠিক আছে। তো আমি ওখান থেকে 9টার দিকে রওনা দিই 6 জুলাই। ফাইনালি আপনি ডিভোর্স দিয়েছেন কি তাকে? 6 জুলাই যখন, প্লিজ 6 জুলাই যখন আমি বাড়িতে যাই ওখান থেকে, ওদের বাড়ি থেকে সে 60 কিলোমিটার পাড়ি দিয়ে 6 জুলাই বিকেলবেলা ওই ছেলের রুমে গিয়ে ঢোকে। তখন আমি খবর পেয়ে যাই সন্ধ্যাবেলা, যাওয়ার পর বললাম শোনা এটা তুমি ঠিক করো না, আমরা একই সমাজে বসবাস করে ঠিক না। সে যখন বলে সে এখানেই থাকবে, আচ্ছা সে এখানেই থাকবে এই অমুক। পরে আমি চলে আসলে ওই যে ছেলেটা আগে বিবাহ করে রেখেছে মোহর পরাইয়া 1 মাস আগে,
ওই পক্ষ থেকে ফোন দিচ্ছে, আপনি কি ডিভোর্সের কোনো কাগজ অথবা ওদের কাবিন নামার কোনো কাগজ পাইছেন? যে না পাইনি। তো বলতেছে যে ওটা পাইলে হয়তো আমরা কিছু করতে পারতাম। তা আমি আবার ঢাকা থেকে গ্রামে যাই, যাওয়ার পরে দেখি যে ওর কাছে কাগজ চাই, ডিভোর্সের কাগজ শো করতে পারি না। পরে আমি যে আমার ইয়েটা জিডিটা, যেটা আমি অভিযোগ দিই ডিমলা থানায়, ডিমলা থানার তদন্তকারী এসআই রাজু, সম্ভবত রাজু হবে, রাজু স্যার গেলে ওদের কাছে কোনো বৈধ ডকুমেন্ট পায় না। ওরা যে আছে এই কোনো বৈধ ডকুমেন্ট নেই, আমাকে ডিভোর্স দিয়েছে তার কোনো কাগজ নেই, এমনকি তারা যে বিবাহ করেছে তারও কোনো কাগজ নেই। ওই অবস্থায় তারা ওদের বাড়িতে একসাথেই আছে। আগে যে মেয়েটাকে বিবাহ করেছে ওর টাকা পয়সা দিয়ে সমাধান করবে, ওদেরকে 2 মাস 2 দিন সময় দিয়েছে পুলিশ, এর ভিতরে কাগজপাতি দেখাবেন। ওরা এই 2 দিনের মধ্যে পালায় চলে আসে ঢাকায়। পরে আমি এসে আর্মি অফিসারদেরকে অভিযোগ দিই, ছেলে যেখানে অটো চালায় আপাতত ক্যান্টনমেন্টের ভেতরে নেই, বাইরে ও রিক্সা বা অটো চালায়, এই অবস্থায় আছে। কিন্তু এত স্যাক্রিফাইসের পরও তুমি থাকলা না, এত স্যাক্রিফাইস করলাম তুমি থাকলা না। আর আমি যদি খারাপে হইতাম, তোমাকে ভালো না বাসতাম, তাহলে কি আমি এত স্যাক্রিফাইস করতাম? তুমি কতবার এই ছেলের কাছে, তুমি একবার হসপিটালে গেলা, তুমি বললা যে আমার সতীত্ব ঠিক আছে, আমি ইয়ে করলাম, আমি মাফ করে দিন। ওই ছেলে তো আমাকে নিজে বলেছিল শোনা, যে তুমি ওই ছেলের সাথে তুমি জেনায় লিপ্ত হয়েছিল। ওই ছেলেই আমাকে বলেছিল তুমি আরো 2 জন ছেলের সাথে তুমি শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছিল। আমি তো তারপরে কোনোদিন বাড়িতে বলি নাই, আমার আব্বাকে বলি নাই। আমার মা, এলাকার মানুষ কি ভাববে, আমার বাবা কি ভাববে? আমার বাবা, এলাকার মানুষ জানতো যে আমার বউ খুবই ভালো, তার একটা শিক্ষিত বউ পেয়েছে, এই মর্যাদাটা রাখার জন্যই আমি বাড়িতে কিছু বলি নাই। তুমি বারবার ধরা খাইলে, 26শে জুন তুমি নিজে আমার বাসায় যে তুমি এই কাজটা করতে পারলা। এরপর তুমি যে 4 দিন তার কাছে থাকো, তারপরে আবার ধরে নিয়ে আসলাম আমি। তোমাকে কোনো স্বামী কি, বা তুমি যদি আমার জায়গায় থাকতা, তাহলে কি আমি যদি কোনো মেয়ের সাথে এরকম করতাম তুমি সহ্য করতা শোনা? এই জন্য হয়তো তোমাকে রাগ দেখাইতাম, ঠিক আছে, কিন্তু আপনি কি আবার তারে ফেরত চান? আমি তারা ফেরত চাই না। তাহলে কিন্তু সত্যি শোনা, আমি তোমার সত্যিই ভালোবাসতাম, কিন্তু তুমি আসলে ভালোবাসায় কখনো সব ভালোবাসায় একসাথে প্রকাশ করা যায় না, লাইফটা সারা জীবনের। ওই প্রশ্নের উত্তরটা এবার দেন তো, কেন বাইরে যাইতে দিতেন না? এই যে সে ওই মানে তার যখন এরকম রিপোর্ট ছিল। আরো একটা জিনিস আপনি লুকাইছেন, আপনি আমাকে বলতেছেন যে একটা ইস্যু আছে, আপনি বলতে চান না। না, ওটা আসলে বলতে চাচ্ছি না। কেন? ওটা আছে। আর কি বাদ থাকে? যে বিবাহের যেটা আগের, সেটা আমি বলতে চাচ্ছি না। যেভাবে হয়েছে হোক, তার একটু পার্সোনালিটি আমি ওভাবে রাখলাম। কিন্তু আমি যে তাকে ভালোবাসতাম, তাকে আমি, সে আমার বাসায় থাকলে আমাকে ঈদের মতো রাখতো, মানে একটা ঈদের মতো আনন্দ হইতো। আমি মোবাইল চালাইতাম, ফেসবুক চালাইতাম, কিন্তু সে না থাকলে আমি নিজেই অফিসের ভিতরে লাফালাফি করি, গলা কাটা মুরগির মতো ছটফট করি। সে থাকলেই আমি মনে করতাম যে আজকে আমার ঈদের মতো আনন্দ লাগতো। আমি যেখানেই যাই একটা উৎসাহ ফিল হইতো যে আমার ঘরে একটা আমার ওয়াইফ আছে, বউ আছে। এই জন্য আমি সে বারবার জেনায় লিপ্ত হয়েছে, তাকে আমি মাফ করে দিয়েছি, স্যাক্রিফাইস করেছি, তওবা পড়িয়েছি। কিন্তু সে আমাকে বলেছিল যে আমি তার কাছে যাব না, তুমি এতটুকু বিশ্বাস রাখো। আমি বলেও ছিলাম, কিন্তু সে শেষ Brother, পর্যন্ত তার কাছে গেল। কাঁদতেন। একই এলাকায় এখন সে বলে যে আমি নাকি তাকে যা বিশ্বাসগিরি করছি। যে ভিডিওটা আছে, এটা ব্যবসারই একটা অংশ। আপনি তাকে দিয়ে করিয়েছেন? আমি করিয়েছি, সেটা কথা ঘোরাচ্ছে, এটা ব্যবসারই একটা অংশ। এবং আমার নামে মেয়ে সে মোহরানার মামলা দিয়েছে। ওইটা এত পৈশাচিক নির্যাতন তুমি না শোনা, তোমাকে কিছু করা হয়েছে। মেয়ের ভাগ্নি জামাই আমাকে ফোন দিয়ে বলছে, এই রেকর্ডিং আছে, যে মেয়ের মা এবং ওই আমানুল্লাহ টাকা পয়সা দিয়ে কুপুরি কালাম করেছে। কিন্তু তারপরে তো মানুষের একটা বিবেক বিবেচনা আছে। তো কুফরি কালামে বিশ্বাস করি না, এটাতে আমি তো তোমাকে চাইছিলাম আমার একাকিত্বের একটা সাথী হিসাবে। আপনার পাগলামির জন্য এগুলো হয়েছে ব্রাদার। ফর দ্য লাস্ট, যারা দেখতেছে তাদের জন্য যদি কোনো কথা বলতে চান। আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আমার স্ত্রীকে আমি আসলে কোনোদিন সন্দেহের চোখে দেখি নাই, বা বিশ্বাসটা এভাবে করেছিলাম যে সে বিশ্বাসের জায়গাটা ভাবে অর্জন করেছিল। যে আপনারা বলেন না বিশ্বাসই সব মানে ঠিক থাকে, কিন্তু বিশ্বাসটা সে ওইভাবে জন্ম দিয়েছিল, যার কারণে আমি তাকে অবিশ্বাস মানে করতে পারি নাই, অবিশ্বাসের জায়গাটা হয়ে ওঠে নাই। এবং সে যেদিন আসতো আমাকে বলতো যে কি তুমি রান্না করলা, আমি কি করতাম,
তার জন্য দেশি মুরগির ডিম, ব্রয়লারের ডিম, হাঁসের ডিম 1 ডজন কিনে রাখতাম, মালটা কিনে রাখতাম, সে আসতো। কিন্তু সে কিন্তু ওই ছেলের বাস থেকে আসতে এসে শুয়ে থাকতে, ঠিক মতো রান্না করতো না, এমনকি আমার কাপড় চোপড় সে ধুয়ে দিত না। তারপর সে বিশ্বাসটা হয়েছে যে বিশ্বাসটা, তার চরিত্রটা ঠিকঠাক। শেষমেশ জানলাম যে তার চরিত্রটা নেই। সে বারবার ওই ছেলের কাছে গিয়েছে, বোনের বাসার নাম করে, বান্ধবীর বাসার নাম করে, সে পরীক্ষার নাম করে ওই ছেলের সাথেই ছিল, মানে বিবাহ বহির্ভূত সম্পর্কে। এখন তারা বৈধ কাগজপাতি হয়তো তৈরি করেছে। তুমি কিনতে পারলা একটা পবিত্র মেয়ে, যে মেয়েটা ওই ছেলের সাথে বিবাহ, আমার সামনে ওই ছেলেটাকে ফোন দিয়ে বলতেছে, শোনা তুমি কি কিনবা, ওই যে তার বউ মানে কাবিননামা করে রাখছে, ওই মেয়েটার সাথেই ছিল ওই ছেলে, যে তুমি কি কিনবা, তোমার জন্য কি নিয়ে যাবো কুরবানি ঈদে। অথচ কুরবানি ঈদে ছুটিতে গিয়ে আমার বউকে সে নিয়ে যায়।